এই মুহূর্তে বয়স 27। 27 বছর বয়স। আপনার জন্ম জেলা কোনটা? আমার জন্ম জেলা কক্সবাজার। কক্সবাজার। এবং এখন থাকছেন কোথায়? চিটাগাং। চিটাগংয়ে। সাইমা আক্তার মুনা রয়েছে আমাদের সঙ্গে। 27 বছরের সাইমা আক্তার মুনা, বর্তমানে সে চিটাগংয়ে থাকে কিন্তু কক্সবাজারের। আমরা তার জীবনের গল্প আজকে এখানে উপস্থাপন করছি। তাকে দেখা এবং তাকে নিয়ে কিছু বলা, যোগাযোগ করা, যে কোনো কিছু আপনি করতে পারবেন ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আরো একবার বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। মনে আমরা শুরু করি। আপনি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলতে চান মন খুলে বলুন। আমার বয়স যখন 7 বছর, আমার বাবা ছিলেন মাছ ব্যবসার কেশিয়ার। কক্সবাজারে বিশিষ্ট মাছের ব্যবসা করতেন আমার বাবা, ওখানকার কেশিয়ার ছিলেন। আমরা 2 ভাই 2 বোন ছিলাম তখন। জি। আমার বড় বোন, আমি মেজ, আমার ছোট 2 ভাই। আচ্ছা। তো আমার বাবা অনেক পয়সা ইনকাম করত তখন। আমার মা অবলা, আমার মা কোনো শিক্ষা দীক্ষার দিকে ছিল না। তো আমাদের বাসায় আমার 3 নাম্বার খালামণিটা থাকতো। আমরা যেহেতু ভাই বোন ছোট। আচ্ছা আচ্ছা। তো আপনাদের দেখাশোনা করার জন্য আমার আব্বু নিয়ে আসতেন। আমি তখন ছোট, আমি কিন্তু দেখতাম কিন্তু বুঝতাম না। আমার আফা বুঝতো। আমার আফা প্রায় আমার 3 বছরের সিনিয়র। প্রায় সময় দেখতাম কি আমার খালামণির সাথে আমার আব্বা থাকতো কিন্তু আমার মার সাথে থাকতো না। আমার মাকে প্রচুর মারধর করতো। আমার বাবা মদ খাইতেন, যেটাকে বলা হয় বাংলা মদ। প্রচুর খাইতেন। রাত্রে মাছের ব্যবসা করে প্রচুর টাকা নিয়ে আসতেন। আসার সময় মদ খেয়ে আসতেন, আবার ঘরে এসে মদ খাইতেন। বিভিন্ন ধরনের মানুষ লোকজন নিয়ে আসতেন। ওই আমার খালামণিকে নিয়ে বসে থাকতেন রাত কি রাত। আমার মায়ের খবর নাই, তরকারি এরকম হলো কেন, আমার মাকে ধরে মারতো, এরকম করতো। সবসময় আমার মাকে মারি আমার নানার বাড়িতে পাঠিয়ে দিতেন। প্রচন্ড উচ্ছৃঙ্খল একটা জীবন যে করতেন। আমার যতটুকু মনে আছে 1997 ইংরেজি কক্সবাজার জেলাতে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, মারাত্মক একটা সাইক্লোন। হ্যাঁ, তখনকার ঘটনা আমার যতটুকু মনে আছে। ঘূর্ণিঝড়ের 1 মাস আগে আমার নানা বার ছিল রোববার। তো আমার নানা কি করছে, একটা ছুরি নিয়ে আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে আসে ছুরি নিয়ে আসে। এখন আমার মাকে জানি কি বলে, কি জানি বলে। আমার মা কান্না করে, কি হলো দেখতেছি যে বলে যে কি আব্বা চলে গেছে কালামণিকে নিয়ে। আমি কি খুশি। আমি আমাদের একটা পেয়ারা গাছ ছিল আমাদের বাড়ির একদম উঠানের মাঝখানে। ওখানে কিছু আমার সমবয়সী বান্ধবীদেরকে বলতেছি কি মজা, আমার আব্বু তো চলে গেছে আমার খালামণিকে নিয়ে। আমি এভাবে বলি। আমার নানা মনে করছে কালামণিকে আমাদের বাড়িতে নিয়ে আসছে। তো আব্বু চলে যায় ফলাই আমাদেরকে। তখন মনে হয় আমার মনে যতটুকু সম্ভাবনা 1 মাস বা 2 মাসের মধ্যে ঘূর্ণিঝড়টা হয়। আচ্ছা, ঘূর্ণিঝড়ের আগে চলে যায়। তখন আমার বাবা যখন মাছের ব্যবসা করতেন, আমাদের এখানে প্রায় এনজিওতে গ্রামীণ ব্যাংক বলা হয় যেটা কিস্তি নেয়। তখন আমার মাকে কত হাজার টাকা জানিলে ঋণের মধ্যে বাজায় দিয়ে চলে যায় আমার আব্বা। আর আমার মা কিছু না জানে, কাজ না জানে, আমাদেরকে খাওয়াবে এতগুলো ভাই বোন, কি করবে? আমার মা এগুলো কেমনে শোধ করবে? আমার মা আমাদের মুসলিম পাড়া। আমরা যেহেতু আমি বলি নাই, আমি যেহেতু একটা বৌদ্ধ ধর্মের মেয়ে ছিলাম। বৌদ্ধ ধর্মের ছিলেন? আমি বৌদ্ধ ধর্মে ছিলাম। আচ্ছা। তো আমাদের দক্ষিণ পাশে ছিল বড়ুয়া পাড়া, উত্তর পাশে ছিল মুসলিম পাড়া। কিন্তু বড়ুয়াদের সাথে আমাদের সমালোচনা খুব কম ছিল, কিন্তু মুসলিমদের সাথে বেশি ছিল। মুসলিমদের সাথে ওঠা বসা বেশি ছিল। ওই মুসলিমের পাড়ার মধ্যে যেখানে মেম্বার বলতো, আমাদের এখানে মেম্বার নাম বলে দিয়ে বাবুল মেম্বার বলতেন। ওইখানে যাই আমার মা ওনাদের বাসায় ক্ষেতের কাজ করতেন। আর ওনাদের যেহেতু ক্ষেত খোলা করতেন, বাপের কোনো দেখা নেই তখন? বাবার কোনো দেখা নাই। 6 মাস কেটে যায়। বাবা যাবার 6 মাস কেটে যায়। তখন আমার নানা কি করলো, আমার মাকে কিছু ধান দিল। কয়ে ধানগুলো বিক্রি করে কিছু টাকা অর্জন করে আমার মা ফেরি ব্যবসা, যেটাকে বলা হয় গ্রাম্য ফেরি ব্যবসা করে, অনেকগুলা ঝুড়িতে করে ফেরি কসমেটিক নিয়ে পাড়ায় যাওয়া। যখন দেখতেছে আমার মা একটু সচল হচ্ছে, কারণ আমার চাচাদের মাথা খারাপ, ঘরের বউ বাহিরে কেন যাবে, আমাদের বউরা যাবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, এরকম করতে করতে আমার বাবা, আমার মনে আছে অনেক প্রায় 8-9 মাস পরে 2টা আনারস, 2টা বিস্কিটের প্যাকেট আর সুটকির বন্ধু একটা দাদির জন্য, আমাদের জন্য আলাদা। হঠাৎ রাত হয়েছে, আমাদেরকে আমার আম্মু ভাত দিছে। আমরা খেতে বসছি, দেখি যে আব্বু ঢুকছে ঘরে। ঢুকার সাথে আমরা তো বুঝি না আমার আব্বু দেখছি। আমরা সবাই যারা চিনি, আমার ভাই ছোট, আমার ছোটটা, আমার বোন,
আমরা দৌড়াই আব্বুকে ধরে ফেলছি, আমার মা চুপ। আমার মা যখন দেখছে যেগুলো আমার মা হক্কা মারি ফলাই দিছে, যেভাবে কষ্টের বিষটা কাটে। এরপরে যাই ভাইয়া আমাকে, আমি আর মনে হয় 98, আমি 8-9 বছর হয়ে যাই। আমাকে কি করলো, দিয়ে দিল কোথায়, চিটাগাং। আমার এক আত্মীয়, খুব রিলেটিভ কাছেরই, আমার বাবাদের খুব ক্লোজ, মানে কাছের একজন চাচাতো বোনের বাসায় দিয়ে দিচ্ছে আমার ওই পুপুর সাথে। আমাকে বলছে, মানে পুপু বলছে আমাকে লেখাপড়াও করাবেন, অন্ধার করে কাজকর্ম করতে হবে, নিয়ে আসছে। আমি আসবো না, আমি তো মা বাপ ছাড়া থাকবো না। আমি তো আমাদের ঘরের মধ্যে সবচেয়ে বিতু মার্কা ছিলাম আমি, একদম বিতু বলতে বিতু। আমি আমার মাকে মায়ের আসলা সারিয়ে এক পয়েন্টের জন্য একটু যাওয়ার চেষ্টা করতাম না। আমার আপু কিন্তু খুব সাহসী ছিলেন। আমাকে তারপরে দিয়ে দিলেন। আমি আসছিলাম, চলে আসলাম কোথায়, চিটাগাং আপনার চেরাকি পাহাড় আছে, যেটা বলা হয় আপনার নন্দনকানন। আমি নন্দনকাননে ওই এরিয়াতে মধ্যে আমি ছিলাম। আমার ছোটবেলাটা ওইখানে, আমার মনে হয় স্মৃতি কিছু, যখন আমার একটু বুঝের হই আমি তখন ওইখানে প্রায় ছিলাম, মনে 9 মাসের মতো। 9 মাস পরে যাইয়া আমি আমার বাড়িতে বেড়াতে যাইয়া দেখতেছি কি, আমার বাবা ওই খালাটাকে নিয়ে, আমার একটা চাচাতো ইয়ার ঘরের মধ্যে ওই খালাটাকে নিয়ে আমার বাবা অবস্থান করতেছে আমাদের ঘরের সামনাসামনি। 9 মাস পরে আপনি বাড়ি গিয়ে এটা দেখলেন? দেখতেছি ওকে নিয়ে বাড়ির ভিতর ঢুকাই ফেলছে, জাস্ট আমাদের বাড়িতে ঢুকাই নেই, চাচাদের বাড়িতে রাখছেন। আমার বাবা ডেলি আসে, আমার মা যখন কতগুলো ইনকাম সোর্স করে আনে, ওগুলো আমার মা যখন খাইতে যায়, আমার বাবা আসে প্রতিদিন মারে আমার মাকে, কাটা সিরা ঘরের জিনিসপত্র ভেঙে ছুড়ে ফেলে তছনছ করে দেয় ওকে ঢুকানোর জন্য। তখন আপনার মা ফেরি করে ব্যবসা করে? তখনও করে। এক পর্যায়ে আমার মা থেকে আমাদের যেটা জায়গা ছিল ওইটা মানে নিয়ে ফেলবে। আমার মাকে বলতেছে বের হয়ে যায় আমার বাড়ির থেকে। আমার মাও খুব প্রতিদিন কষ্ট করে এসে মায়ের খাওয়া, আবার এইগুলো করা। তো আমার মা কি করলো, এক পর্যায়ে ঘরটা ছাড়িয়ে দিল, ছাড়িয়ে দিয়ে আমাদেরকে নিয়ে চলে গেল আমার নানার বাড়িতে। ওইখানে ফেরি ব্যবসা করার জন্য আমার নানা অনুমতি দিল। থাকতে 2-3 মাস যেখানে এক ঘরের ভিতর বারান্দা দিল, খুব একটা বিশৃঙ্খলা। আমার নানা কি করলো, আমাদের নানাদের একটা জলপাই গাছ ছিলেন, জলপাই গাছের পশ্চিম সাইডে একটা জায়গা ছিল, বলছে এটাকে একটু করে শীতল করে মাটিটা কেটে তুই এখানে ঘর বাঁধ। আমার মাকে বললো, আমার ভাইয়া খুব সুন্দর করে আমাদের জন্য 2-3 রুম হলে একটা মাটির ঘর তৈরি করে ওখানে ছিলাম, বড় সুন্দর। এর মধ্যে আমি আবার ওখান থেকে আসার পর যাইলাম না। এর মধ্যে আমাকে আবার দিয়ে দিল কই, আমাকে তো আমাদের মা তো সম্ভব না এতগুলো সন্তান রাখা, সম্ভব না। আমার আপাকে তো দিতে পারতেছে না, সে তো বড় ঘরের কাজ করতে হয়, আমার মা বাইরে কাজে যায়। এখন কি করলো, আমাকে দিয়ে দিল আবার আমার একটা ফুপু, যেটা রাঙামাটিতে থাকতেন, নাম বলবো না ওনার, আমি ওনার জামাই ছিলেন রাঙামাটি কলেজের প্রফেসর। আচ্ছা। তো ওই পুপুর সাথে আমাকে দিয়ে দিল। পুপুর বিয়ে হয়, পুপুর সাথে আমাকে দিয়ে দিল। পুপুর সাথে দিয়ে দেওয়ার পরে আমি চলে আসলাম পুপুর কাছে। পুপুর বিয়ে হলো, পুপুর বেবি হবে, 1 মাস পরে পুপুর বেবি হবে। পুপুর সাথে থাকতেছি প্রায় মনে হয় বছর এক হবে, 1999 কথা মনে হয়। ভাইয়া ওই যে রাঙামাটিতে একবার শান্তি বাহিনীর অস্ত্র জমা নিয়েছিল, সেই সময়টার কথা বলি। তখন আমি রাঙামাটিতে, তখন আমি ছোট, 9-10 বছর হব। তখন আমি রাঙামাটিতে হঠাৎ খবর আসলো কি আমার আফার বিয়ে ঠিক করেছেন। আপনার বড়টা? আমার বড় বোনের বিয়ে ঠিক করেছেন। আচ্ছা। কে? আমার বড় মামা। আমার আফাকে বিয়ে দিবে, আসতে হবে। এখন আমি তো, আমাকে কে দিয়ে আসবে? আমার পুপুর জামাই কক্সবাজারে গিয়ে আমাকে দিয়ে আসলো। বিয়েতে গেলাম, গিয়ে দেখতেছি কি আমার আপার যার সাথে বিয়ে ঠিক করলো, কি বলবো ভাইয়া, এত নিকৃষ্ট মার্কা একটা মানুষের সাথে আমার মামা বিয়ে ঠিক করলো। কেন বলছেন? এই লোকটা যে এত চরিত্র খারাপ, আমার আফা তাকে চয়েস করে না, কিন্তু আমার মামা বাধ্যতামূলক বিয়ে ঠিক করে ফেলেছেন। শুনেছি নাকি 20,000 টাকা দিতে হবে, 50 জন বরযাত্রী খাওয়াইতে হবে। তারপরে তখনকার যুগে তো মানে ওই যে আপনার 5-3 জানি একটা বলে যে অডিও ক্যাসেটের একটা 5-3 একটা ট্যাপ বলা হয়তো আর কি, সেটা দিতে হবে, গড়ে দিতে হবে জামাইকে। আচ্ছা। এটা দেওয়ার জন্য এখন আমার আফার বিয়ে ঠিক করে ফেললো। গেলাম, আমার আফার সাথে সম্পর্ক ছিল, তারই একই গ্রামেরই, নাম ছিল তার নাম বাদল। আমার আফার সাথে তার সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক। আচ্ছা। এখন আমার আফাকে তাকে দিবে না, কারণ তার আগে একটা বউ মারা গেছেন। আচ্ছা। ওই করে একটা মেয়েও আছে। আচ্ছা। আর সেই লোকটা কিন্তু মায়াবী হলে কি হবে, তার ওই চতুর্দিকে মেয়েদের সাথে লিঙ্ক, তার জন্য দিবে না। আচ্ছা। আমার মামারা ও বিয়ে ঠিক করে ফেললো, আমার বাবার নামে নাম অনিল, বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার যখন দিল আমার বোনকে, ওরা বলছে কি 1 ভরি স্বর্ণ দিবে, যে 1 ভরি স্বর্ণের মধ্যে যেটা গলা দিয়েছিলেন সেটা দিয়েছিলেন যে আরেকজন থেকে মানে হলা দিয়ে আমি
আমার বোনকে পড়াইয়ে নিয়ে আসলো আমাদের বাড়ির থেকে নিয়ে এসে আমি আমার বোনের সাথে আমার বোনের শ্বশুর বাড়িতে যাই, সাথে সাথে আমার বোনের গলা থেকে খুলে নিয়ে ফেলে। আমি দেখে তো আমার মামাদাকে আসি বললাম, কি রে কি বিয়ে দিলেন, যে আমার আফার থেকে তো গলা থেকে সব খুলে টুলে নিয়ে ফেলছে। আমার আফার বয়স মাত্র ছিল 13 বছর তখন। ওইখান থেকে আমাদেরকে নিয়ে আমার মা ওখানে চলে আসে, ওই জায়গাতে চলে আসে। চলে আসার পরে আমরা 3 ভাই 2 বোন। আমার আফা বাদলের ঘরে দিয়ে দিল, আমার মা আবার আনি ঢাকার থেকে আনি, নিজের হাতে যাই মেয়েকে বাদলের ঘরে দিয়ে দিল, দিয়া কক্সবাজারের বাসা নিয়ে দিল। নিয়ে দেওয়ার পরে আমি আছি রামুতে। আমি রামুতে এক পরিবারের সাথে আছি, খুব ভালো ফ্যামিলি। আমাকে ওখানে ওরা লেখাপড়া করাচ্ছে বাবা ভাইয়া বলতে গেলে আমার মানে এইভাবে এরকম কোন রকম ডিস্ট্রিবিউট করে একজনকে আরেক জায়গায় ব্যবস্থা করে আমাকে লেখাপড়া এইভাবে করাচ্ছে। ওদের বইগুলা ওদের মেয়ের সাথে আমাকে পড়াচ্ছে, দিতেছে। আমার একটা আগ্রহ ছিল, ওদের সবার সাথে মিয়া করতাম। সেখান থেকে আমার মনে আছে যে তখন 2001 সাল, 1 সালের কথা। আমার আফা বিয়ে বাদলের সাথে দিয়ে দিল আমার মা। আমি চিটাগাং আসবো। আমাদের ঘরে প্রচুর অভাব, তখন কিছুই নেই। আমার ভাই যেটা আমার ছোট একটু বড় হয়েছে, পত্রিকার হকার আছে না, আমার ভাই হকারি করে, পত্রিকার হকারি করে সে। জি হ্যাঁ। আচ্ছা, তখন কি করলাম 2001 সালে মাস ছিল যে জুন কি জুলাই মাস, আমাদের পাশের একটা গ্রামের মেয়ে ছিল, সে চিটাগাং থেকে গার্মেন্টস চাকরি করতেন। কষ্টের কথা বলাতে ওই মেয়ে বলে যে আমাকে আমার সাথে আয় চল, আমি তোকে চাকরি দিব, আচ্ছা আমার সাথে রাখবো। আমিও রাজি হয়ে গেলাম। এটা কি আপনার মা জানতো? ফ্যামিলির লোকজন জানতো? আমার মা জানতো। তো জানার পরে আপনাকে তারা দিল চিটাগাং যেতে? হ্যাঁ, চিটাগাং আসতে দিল। আচ্ছা, চিটাগাং আসতে দিল। আমি আসলাম। এখন ভাইয়া আসতে হলে 1 মাসের খোরাকি নিয়ে আসতে হবে, জি, যেহেতু আমি থাকবো কই, খাবো কই। এখন আমি তারপর আমার কত বছর বয়সে আপনি চিটাগাং আসলেন? আমি 12 সাড়ে 12 13 বছর এরকম। 13 বছর বয়সে আমি চিটাগাং আসলেন। আমি একটু লম্বা হয়েছি, কিন্তু আমার স্বাস্থ্য একদম ছোট। তারপরে আমাকে তিনি নিয়ে আমি চলে আসার সময় আমার ভাই যেটা ছোট হকার, পত্রিকার হকার করে, তখন আমার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আমার ভাইটা আমাকে ছবি বাইর করে দিল 4 কপি। আমাকে আসার সময় গাড়িতে 90 টাকা দেয়। আর তখন আমাদের কক্সবাজারের ভাড়া ছিলেন চিটাগাং থেকে 70 কি 75 টাকা ভাড়া ছিলেন মনে হয়। আমার ভাই আমাকে 90 টাকা দেয়। আমি ওই টাকাটা লইয়া আমি চিটাগাং আসি। আসার পরে এবার ইপিজেড এর মধ্যে ঢুকি। সব আমাকে যেটাতে হ্যাটস এন্ড ব্যাগ, যেটাকে টুপি তৈরি হইতো, ক্যাপ, মাথার ক্যাপ তৈরি হইতো, তো ওই জায়গার মধ্যে আমাকে নিয়ে যায়। ওই মেয়েটা ওইখানে জব করে। তখন আমাকে কি করলো, ওখানে ইন্টারভিউতে নিয়ে যায়। আমাকে ছোট বলে বের করে দিল। মানে এত ছোট বাচ্চাদের কি করবে? হ্যাঁ, ছোট বের করে দিল। ওখানে একটা মেডিকেল একটা টেস্ট আছে, মেডিকেলে গেলে আমাকে ডাক্তাররা বের করে দেয়। এত ছোট মেয়ে, ওর এটা কোনো বডি কিছু নাই, ইয়া নাই, ওর কেমন হবে। আচ্ছা, ওই বিনা মেয়েটা ওইটা চেষ্টা করতেছে। আচ্ছা, তারপরে যে ডাক্তারটা ইয়া নেয় সেটা বিনার একটা আত্মীয়, খুব মামা, উনি শিশু বলতে হয়, নামে বলতে হয়, চিটাগাঙের একটা বিশিষ্ট ডাক্তার ভাগদন বড়ুয়া। ওনার চেম্বার আমাকে সন্ধ্যায় নিয়ে যায়। ওনাকে বুঝাইয়া বলে যে মেয়েটা কেউ নাই, মা বাবাও নেই, খুব অবস্থা খারাপ, মামা আপনি একটু কালকে বলে একটু রিকোয়েস্ট করে মেয়েটাকে ঢুকান। ডাক্তার ভাগদন বড়ুয়া বলাতে আমার বয়স 17 বছর বলে আমাকে ওখানে নেওয়া হয়। 13 থেকে 17 বানিয়ে আপনাকে ওখানে নেওয়া হলো শুধু দুটো কাজের আশায়। জি। এখন এই চাকরি কালীনে, ওই বাসা থাকা কালীনে আমি বিনা নামের মেয়েটার সাথে আমরা ফ্রি ফুডে ব্রেস্টার কলেজ, একটা ব্রেস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ বলা হয়, এখানে থাকি। আমার বোন যেটা বিয়ে দিল বাদলের কাছে, ওই যে বললাম প্রেগনেন্ট অবস্থায় আমি চাকরি 4 মাস পরে ফিরে যাই, দেখি যে আমার বোন আমার বাড়িতে চলে আসে, পাঠাইতে আমার বোনকে। আমরা ভাবলাম যে বা প্রেগনেন্সি তাই মার কাছে পাঠিয়ে দিল, পরে হলে চলে যাবে। দেখি যে সে নাকি আমার বোনকে নিবে না। তো আমার বোনের বাচ্চাটা হবার পরে, মেয়েটা হবার পরে যখন জামাইকে খবর দেওয়া হলো সে আসবে না, সে মেয়েকে সে দেখবে না, সেটা বলা না। আমার বোন কি করে, বাচ্চার প্রতি আমার বোনের কোনো দরদ নাই। একদিন কি করলো ভাইয়া, আমার বোনের মেয়ে ওই ছোট্ট 6 মাসের বাচ্চাকে আমার বোন রেখে চিটাগাং চুরি করে চলে আসে বাড়ির থেকে। আমি যখন চাকরি থেকে আসি, আমার বাসার একটা কলিকে আমাকে আফা বলতেছে যে আজকে তোমার বোনকে না আমি দেখছি। কই দেখছেন আপনি আমার বোনকে? হ্যাঁ আমি দেখছি, শাড়ি পরা রিক্সায় করে আসতেছে, কই দিক দিয়ে আসতেছে। হাতে কই আমার বাসায় তো আসে নাই। তো আমার একটা দুঃসম্পর্কের পরিচিত মামা আছে, মামার বাসা আমি চিনি, আমি জানি যে সে হয়তো মামার বাসায় আসছে। গেলাম মামার বাসায়, দেখি যে ভিতরের রুমে মামার পাশে বসে আছে, আমাকে দেখে কান্না করে দিছে। বোনকে যখন কান্না করে দিতে দেখলাম, ভাইয়া আর কিছু বলতে পারলাম না। বললাম যে তুই এখানে কেন, বাচ্চা কই?
কয় বাবুকে রেখে আসছি। কার কাছে রেখে আসছস? কয় আম্মার কাছে। তুই 6 মাসের বাচ্চাকে কিভাবে হয় কি করব? অভাবে অটনে আর সহ্য হয় না। ওকে পাহারা দিয়ে বসে থাকলে তো পেট চলে না। ওকে, এইভাবে বলাতে আমার বাসায় আমার বোনকে নিয়ে আসলাম। বোনকে অনেক বুঝাইলাম, 2-3 দিন সময় দিলাম। বললাম কি, শোন, তুই আবার যেভাবে হোক কষ্ট করে হলে তোর জামাইয়ের ঘরে ফিরে যা, বাচ্চাটাকে নিয়ে, তোর একটা বাচ্চা আছে, চাকরি করিস না। না, সে চাকরি করবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে থাক, আমি তোকে চাকরি নিয়ে দিতে পারবো না, নিজে নিজে খুঁজে নিবি। আমি আমার বোনকে সেটা বললাম। অথচ ও আমার বড়, আমি ওর ছোট। এটা বলা তো ও রাজি হয়ে গেল। তারপরে 2 দিন পরে আমার বোনে চাকরিতে খুঁজতে বের হয়ে গেল। বের হওয়াতে আমার বোনে একটা গার্মেন্টস নাম ছিল ইউনুবুক টু, ওইটার মধ্যে আমার বোনের চাকরি হয়ে যায়। আচ্ছা, চাকরি হয়ে যাওয়ার পরে এখন মাসে মাসে আমি আর আমার বোন ওই বাচ্চার জন্য দুধের দুধ কিনে পাঠাতাম। বাচ্চা ভাইয়াকে দুধ, ওই মাছ দুধ একটা আছে যেটা প্যাকেট, ওই মাছ দুধের প্যাকেট গুলা, স্টারশিপ একটা প্যাকেট আছিল আগে, যে স্টারশিপের প্যাকেট মাসে 2, 3, 4টা 5টা এরকম কিনে কিনে পাঠাই দিতাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, ওই মেয়েটাকে খাওয়ানোর জন্য আমার মার কাছে। তো 2 থেকে 3 মাস পর আমার বোনেরও তেমন একটা ইয়ার দেখি যে না, ওই বাচ্চার প্রতি, একটা বাচ্চার মা, ও ধরনের কোনো ইয়া নাই, ওরও তো বয়স কম। আমি যে দোকানটাতে বাকি খাইতাম সদাই, যে মানে মুদির দোকান, সে মুদির দোকানদারের ভাগিনা ছিল, তার নাম রাশেদ। আচ্ছা, তো আমি ডেইলি চাকরি থেকে আসার পথে ওই দোকানের সামনে দিয়ে যাইতাম আর আসতাম। আচ্ছা, আর ওই দোকানে মাঝে মধ্যে বাজারের জন্য যাইতে গেলে সে আমাকে দেখতো। তো প্রতিদিন সে আমার দিকে তাকাই থাকতো। মানে রাশেদ আপনাকে দেখতো তাকাই থাকতো। আচ্ছা, তো একদিন আমি তার দোকানে যাই, ওই মুদির দোকানে যাই। তো ওনার মামাকে পাইলাম না, ওনাকে পাইলাম। তখন জিজ্ঞেস করলাম আপনার মামা কই? কই মামা তো নাই, মামা বাহিরে। তো আপনি কে? কয় আমি ওনার ভাগিনা, আমি এখন থেকে আমি বসবো দোকানে। মানে রাশেদ বলছে এটা? হ্যাঁ, রাশেদ আমাকে বলতেছে। আচ্ছা, তখন আমার সাথে পরিচয়, আমাকে জিজ্ঞেস করলো আমাদের বাড়ি কই। আমি বললাম কই কোন বিল্ডিং এ থাকেন। তখন আমি বললাম কই ওইটা তো আমার মামার বিল্ডিং, এটা তো আমার চাচতো মামার বিল্ডিং। তো হলো, তো এর আগে নাকি আমার বোনের সাথে কখনো ওর সাথে পরিচয় হয়ে গেল ওই দোকানে। আমার আগে আমার বোনের সাথে পরিচয় হয়। তখন বললো যে কি ওটা কি আপনার বোন? আমার বোন আর আমি কিন্তু সেম চেহারা, আমি একটু কালো, আমার বোনটা ফর্সা, তো সেম চেহারা। তখন আমি বললাম যে সেদিন তো আপনাকে মনে দেখছিলাম। আমি সরি, আপনি আমাকে দেখেন না, আমার আপাকে দেখছেন। মানে ওই বাদলের ওয়াইফ যে ছিল আপনার বোন, সে তাকে বলতেছে। তো বলাতে, তো এই রাশেদ আমাকে এটা বলাতে আমি বললাম যে না, উনি ওইটা আমার বড় বোন, আমি ওর ছোট। ওদো আচ্ছা আচ্ছা। সেটা বলার পরে ভাইয়া আমার বোন কিছুদিন পর আমাদের বাসা থেকে কোন বান্ধবীর ফান্দে পড়ে আমার কাছ থেকে চলে যায়। বান্ধবীর সাথে থাকবে, আমার সাথে থাকবে না। আচ্ছা, চলে যায় গেল। এরপরে বাড়িতে বাবুর খবর নেয় কিনা নেয় না আমি জানি না, কিন্তু প্রতি মাসে আমি 1000 টাকা করে দিতেছি বাড়িতে। 500 টাকা বাবুর দুধের জন্য আর 500 টাকা মা ভাইয়ের জন্য দিতেছি আমি। এরপরে আমার উপরে সাংসারিক সব চাপ চলে আসে। বাচ্চাটাকে সে দেখে না, এই বাচ্চাটার জন্য আমার অনেক, ওর সাথে আমার অনেক লড়াই হয়। সে দেখবে না, সে জামাইয়ের বাড়িতে যাবে না। আমি অনেক চেষ্টা করলাম যে তাকে জামাইয়ের বাড়িতে দেওয়ার জন্য, বলে যে না আমি ওখানে যাব না। সে করতে করতে ভাইয়া আবার 3-4 মাস পরে বোন, তো আমি সবাই আমাকে একজন এক একটা বলতেছে তোমার বোনকে এখানে দেখতেছি ওইখানে দেখতেছি। আমি আমার বোনকে আবার খুঁজে বুঝাই আমার বাসায় আমার 3-4 মাস পরে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে হঠাৎ করে রাশেদ উদাও, কোথায় জানি উদাও। রাশেদ আর তার মামার দোকানে, রাশেদকে দেখি না। আমিও তেমন একটা ওকে পছন্দ করতাম না, কারণ ও রাস্তায় রাস্তায় দেখতাম যে মেয়েদের সাথে আড্ডা দিত, এদিকে গেলেও মেয়ে ওদিকে গেলেও মেয়ে। আমার বোনের সাথে খুব একটা ক্লোজ, কিন্তু আমার সাথে ক্লোজ ছিল না, আমি দেখতে পারতাম না। তো প্রায় 4 মাস পরে 2002 সালে কথা, আমি যাচ্ছি সন্ধ্যাবেলায় একদিন 7টার দিকে ব্রিস্টা কলেজের মেন রোডে যাব। ও ব্ল্যাক স্যুট ছিল পরনে, একটা গেঞ্জি একটা শার্ট পরানো, হাতে কতগুলো বিয়ের কার্ড। হ্যাঁ, বিয়ের কার্ড। আমাকে সামনে দেখা, হঠাৎ করে আমাকে দাঁড় করে ফেললো। আমাকে বললো হেই স্বপ্না, আমার মা বাবা আমার নিকনেম দিয়েছিলেন স্বপ্না। আচ্ছা, হেই স্বপ্না। আমি বললাম যে হাই রে, আপনি কেমন আছেন? কই আপনি? বলে যে আমি তো বাড়িতে চলে গেছি। আপনাদের বাড়ি কই? কই আমাদের বাড়ি মাইসপাড়া। আমাদের বাড়ি মাইসপাড়া। তো আমি বললাম যে মাইসপাড়া কোথায়? ওদের এদিক দিয়ে মাইসপাড়া চিনো না? জি না, আমি মাইসপাড়া চিনি না। আমি দোকান দিয়েছি, আমি মেডিসিন দোকান দিয়েছি, আমি ওখানে চলে গেছি, এখানে আসি না। আমাকে একটা হাতে কার্ড দিল, কয় আমার বোন, আমার ছোট যেটা রিফা, এটা বিয়ে অবশ্যই আসবে।
তোমার বোনকেও বলেছি। কেন আমরা আমার বোনকে কখন পাইলেন? হয় তোমার বোনের সাথে আমার যোগাযোগ আছে তো, আচ্ছা আচ্ছা, তোমার বোন আমার কাছে আসে তো, কখনো কখনো আমার আপা নাকি ওর কাছে যাইতো। ওই আমার আফার ক্ষেত্রে কি করছে, একদিন ও আমাদের বাসায় 2টা বন্ধু নিয়ে আমাদের বাসায় বেড়াইতে আসে। আসে দেখলাম আমি, আমার বোন আমার নিচতলায়, আমার বোন বান্ধবী ছিল ডালিয়া নাম, বরিশালের মেয়ে ছিলেন। ওদের সাথে আমার একটু ভালো বোন তো আমি চাকরি পর ওখানে আড্ডা, আমার ওখানে আড্ডা, আমি ওখানে গেলাম, দেখলাম উঠে বাসায় আসলাম, দেখি যে রাশেদ তার সাথে 2 বন্ধুকে বসে বসে ল্যাপটপে আমাদের ঘরে বসা দেখতেছি টিভি দেখে হা হা করে হাসতেছে। আচ্ছা, আমার আফাকে দেখলাম চাটা বানাই দিতেছে। আমার আফাকে আমি নিচে একটু করে ডেকে বললাম যে এগুলো কি, এই কে নাচতে দিচ্ছিস কেন? তখন আমাকে বললো যে দূর কথা বলিস না, এরা চলে যাবে এবং বেশিক্ষণ থাকবে না। এই কথাটা বলার পরে ও আসছে 7টায়, গেছে রাতে 12টায়। এই রাশেদ ছেলেটা বসে বসে আড্ডা বোনের সঙ্গে। হ্যাঁ, আমাদের বোনের সাথে আরো রুমমেট মেয়েরা ছিল, আমাদের রুমমেট তো প্রায় 8জন মেয়ে ছিলাম আমরা ওইখানে। আমি একজন ছিলাম না, শুধু ও আসতো শুধু আমার আশায়। তারপরে যাই, একদিন পর পর চলে আসতো, একদিন আসছে রাশেদ আমাকে বলে কুচ্ছিল, আমার বোনকে বলতেছে স্বপ্না কই, আমার বোনের নাম আবার বলবো না, নাম ছিল প্রবলেম না বললেও সমস্যা নেই, আমার বোনের আমার নামের সাথে মিলিত। তখন বলতেছে যে কি স্বপ্না কই, আমার বোন বলতেছে ছাদে, আর ওই কই হবে ছাদে আর কি। তো রাশেদ দেখলাম যে ছাদে উঠে গেল। তখন আমাকে বললো যে হ্যাঁ হে স্বপ্না। আমি যে কিরে, পিছন থেকে না দেখে সালাম দিলাম, বললো ও সালামটা নিল, নেওয়ার পরে ওর একটা সাথে দেখলাম যে একটা কোন একটা নাকি চাস্তু না কালো ফুফাতো ভাই, নাম ছিল খোকন। তো ওটাকে দেখলাম সাথে দাঁড়ালো। তখন আমাকে বলতেছে আমি প্রতিদিন তোমাদের বাসায় আসি কিন্তু তোমাকে দেখি না, তুমি থাকো না কেন? তো আমি বললাম যে আপনি তো আমার কাছে আসেন না, আপনি তো আসেন আমার আপার কাছে, তো আপা তো আছে, আমার তো আমাকে তো আর লাগতেছে না। তুমি জানলা কিভাবে যে আমি তোমার আপার কাছে আসি? আমাকে বলেছে। তো আমি বললাম তো আপনি তো আমার বন্ধু না, আপনি তো আমার আপার বন্ধু। আমি আপনার আপার বন্ধু, আমি সবার বন্ধু, আমাকে বলে। এটা বলার পরে গেল সে। এভাবে যাওয়ার পরে ভাইয়া 2002 লাস্টে তার মামা, ছোট মামার বিয়ে, রাশেদের ছোট মামার বিয়ে। আমরা যেহেতু ওদের দোকানে, ওর 5 নম্বর মামার দোকানে যেহেতু আমরা সদাই বাকি খাইতাম, সেই জন্য আমাদের বাসার সব রুমমেট মেয়েদেরকে ইনভাইট করে, কেন দাওয়াত করে। দাওয়াত যেহেতু করে, আমরা কি করি, আমার ভাই একটা ছোট থেকে আমার একটা অভ্যাস ছিল যে বিয়েতে গেলে আমি গায়ে হলুদতে যাই, বিয়েতে যাই না। আমার গায়ে হলুদটা বেশি পছন্দ, পছন্দ আমার এটা একটু বেশি পছন্দ। তা আমি বললাম যে আমার আপাকে বললাম যে আমি রিয়েলি আমি যাবো রে। আমাকে বলো যে ওখানে কেমনে যাবে, অতগুলো মানুষ, কোনো পয়সাওয়ালারা আসবে এই সেই বলে আমাকে। আমরা গরিব হয়েছি, কি হয়েছে, আমরা বিয়ে দেখবো, গায়ে হলুদ দেখবো, চলে আসবো। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকে সাইমার জীবনের যে গল্প এখানে প্রচার করা হচ্ছে, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার সহ তার আশেপাশের এলাকার অসংখ্য বন্ধু এই গল্পটা শুনছেন হ্যালো 920। আজকের এই জীবনের গল্প শুধু একটা কথাই বলতে পারি, যে কথাটা আমি হরহামেশা মাঝে মাঝে জীবনের গল্পগুলোতে বলি, সবার টনক নড়িয়ে দেবে। ইভেন ইউ ক্যান থিঙ্ক, ইভেন ইউ ক্যান ইমাজিন যে গল্পটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, 4 মিনিট পর আবারও ফিরে আসছি। ওকে সাইমা, আপনার কাছে আবারও ফিরছি। জি শুনি। তারপর তো আমরা গায়ে হলুদে কে কি শাড়ি পরবো, এটা ম্যানেজমেন্ট করতে গিয়ে আমার আফার বান্ধবী একটা বাসায় নিয়ে যায় আমাকে। বাসায় নিয়ে যাওয়াতে এখানে দেখতে কিছুটা কাছাকাছি রাশেদের দোকান। আমাকে বলে যে এদিক দিয়ে যাবি, আমি যে কই এখানে রাশেদের দোকান। কোন রাশেদ? বলে যে ওই রাশেদ, শাহিদের মামা, শাহিদের বাগিনার দোকান। তো বলে যে তুই কিভাবে চিনস? হলে আইনা। আমি ভাইয়া দেখতেছি আমার বোন আমাকে ওর দোকানে ঢুকাই দিল, ও সহ রাশেদের দোকানে, রাশেদের মেডিসিন দোকান, পিছনে কেবিন আছে, ডাক্তারের কেবিন যেটা আছে, ওখানে বেড আছে। আমাদেরকে বসালো 2টা বন্ধু সহ, আমাদেরকে স্প্রাইট আইন দিল মনে হয়, সম্ভবত দিল, খাইলাম। আমার আফাকে আমি প্রশ্ন করলাম তুই কেন আসছিস কখন? আমার আফা আমাকে বলতেছে না, কিন্তু ওর একটা বন্ধু বলে যে আমার আফা নাকি সবসময় এখানে যায়, রাশেদের দোকানে সবসময় আমার আফা যায়, এটা বলে। রাশেদের সাথে কোন দুষ্টামি করলাম। ওই দিনের পর থেকে রাশেদের সাথে আমি একটু ক্লোজ হয়ে যাই, কেমন একটা জানি ওর প্রতি আমার একটু অন্তরঙ্গ আড্ডা দেওয়ার পর একটু দুর্বলতা তৈরি হয়। 2 দিন পরে তাদের গায়ে হলুদে গেলাম, সবাই শাড়ি পরলাম, আমি শাড়ি পরলাম। শাড়ি পরাতে ওর মামার ওইখানে বিরাট এক প্যাকেজ অনুষ্ঠান করে, চিটাগাংয়ের মানুষরা, অধিকাংশ মানুষেরা প্যাকেজ করে, বিশেষ নাচ গান বেশি এগুলো করে, হ্যাঁ পছন্দ করে, প্যাকেজ করলো। ওখানে ভাইয়া প্যাকেজের মেয়েরা নাচতেছিল, যেটা আমার জীবনে প্রথম ফার্স্ট টাইম প্যাকেজের মেয়েরা নাচতেছিল। নাচতে নাচতে একটা গানের মধ্যে প্যাকেজের মেয়েদের সাথে আমিও স্টেজে উঠে যাই, নাচতে নাচতে আমি উঠে যাই। আমি প্যাকেজের মেয়েদের সাথে নাচছি, তখন রাশেদে দূরের থেকে তাকিয়ে থাকে আমাকে। রাশেদ আমাকে ইশারা দিয়া, মানে হাতের আঙ্গুলে ইশারা দিয়া বলতেছে যে নামো। নেমে গেলাম।
তারপরের দিন ভাইয়া বৃহস্পতিবার রাত ছিল, শুক্রবার দিন ছিল। শুক্রবার আমার আপার ডিউটি খোলা ছিল, আমার বন্ধ ছিল। তার মামার বাড়ি থেকে দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা আসছে। তার সম্ভবত রাশিদের মামাতো ভাই বোন হবে। আসছে বলে যে আপনাদের মধ্যে আমার আপার নাম বলছে, আপনাদের মধ্যে এই নাম কার? আমি বলি যে এটা তো আমার আপার নাম। ওনাকে আমাদের বাসায় যেতে বলছে। আমি বললাম যে যাও, উনি তো চাকরিতে, উনি আসলে আমি বলবো না, উনি যাবে। আমার আপা আসছে। আমি আপা বললাম যে আপা তোরে না জসিমার বাড়ির মধ্যে যাইতে বলছে। জসিম বলতাম, ওর মামার নাম জসিম ছিল। জসিমদের বাড়িতে তোকে যাইতে বলছে। হয় কেন? আমি তো জানি না। ওইখানে নাকি আমার আপা গেছে, আমার আপাকে যেহেতু ডাকছে, আমার আপা বলছে ভাবছে কোন কিছু নিয়ে ডাকছে। ওখানে যখন গেছে নাকি 12 থেকে 14 জন মহিলা আমার আপাকে প্রচুর বেইজ্জতি করছে, অসম্মানী করছে। ওখানে একটা ভাইয়া কথা বলাইছে, যে বলছে যে নাকি আমার ওরা নামটা বলতে চায় না, আমার কথাই বলছে, কিন্তু নামটা বলে ফেলছে আমার আপার, বুঝছেন? বলছে নাকি 5 জন ছেলে নাকি মিলে, রাশেদ সহ 5 জন মিলে, রাশেদার আম্মা ছিল, রাশেদের 2 বোন ছিল, রাশেদার মামিরা ছিল, সবাই মিলে বলছে কি 5 জন ছেলে মিলে আমি একজনকে, ওরা বুঝতে পেরেছি আমরা। আমার মনে হয় আপনি সামনে দিকে যেতে পারেন। ওকে, এটা করছে। করার পরে পুরো এলাকা আমার বোনকে যে বেজ্জতি, আমার বোনকে ঝাড়ু দিয়ে মারলো, ওরা দিয়ে মারলো। ভাই ওদের বাসার থেকে এসে আমার বোন আমাকে যে মারে, এত মাইর দিছে আমাকে বলার বাইরে। আমি শুধু একটাই বলতেছি, কেন মারতেছিস আমাকে, এটা বল না, কেন মারতেছিস সেসব বল না। আমাকে বলতেছ তুই এটা করতে গেলি কেন? আমি বললাম আমি কি করলাম, তুই আমার বল না, তুই আমার মারতেছিস কেন? তারপর থেকে ভাই আমি আর রুম থেকে বেরোতে পারি না। রুম হাঁটি যাইলে রাস্তা দিয়ে বলে যে কি ছেলেরা, এলাকার ছেলেগুলো সব আমার ফ্রেন্ড হয়ে গেল না, মেয়েরাও ফ্রেন্ড হয়ে গেল না, ছেলে আমার এলাকার ফ্রেন্ড গুলো বলে কি আমরা কি কোন দিকে কম ছিলাম না রে। তো ভাইয়া বেরোতে পারতাম না। আমাদেরকে কি করলো, দিনে দিনে বাসা ছাড়তে বলে এখান থেকে। 2 দিনের মধ্যে বাসা ছাড়ে দিত। ওর মা, ওর বোনেরা, ওর মামারা মিলে এত ক্ষমতাশীল, 2 দিনের মধ্যে আমার নামে মিথ্যা হবা তো তুললো, এবং আমাকে 2 দিনের মধ্যে বাসা ছেড়ে দিতে বললো। বাসা ছেড়ে দিতে বলাতে আমরা কি করবো, 2 দিনের মধ্যে বাসা কই পাবো খুঁজতে। এখন আমার রুমমেট মেয়েগুলো সবগুলাই আবার বিপদে পড়ে গেল না আমার জন্য। এখন বাসা খোঁজাখুঁজি, ওরা তো 2 রুমমেট মেয়েগুলো তো আমাদের সাথে লেগে গেল। আমার আফার সাথে তোরা 2 বোনের জন্য আজকে অবস্থা, আমাদের সবাই বাসা ছাড়তে হচ্ছে বদনাম, আমার রুমের মেয়েগুলো কলঙ্কিত। এ বলাতে বাসা পাইলাম কোথায়, 4 তলাতে ওর মামার বাড়ির গেটের সামনে, মানে রাশেদের মামার বাড়ির গেটের সামনে পাইলাম। বাহার বিল্ডিং বলা হইতো, নামটা ছিল বাহার বিল্ডিং, ওখানে পাইলাম 4 তলায়। প্রিয় শ্রোতা, আমরা এখানে ছোট্ট একটা কথা বলতে চাই আপনাদেরকে। আমরা ছোট্ট একটা ভিডিও লিংক আমরা দিয়ে দিয়েছি ফেসবুকে। এই যে কথাগুলো ভদ্রমহিলা বলছিলেন, এই কথাগুলোর উপরে আপনি একটা ভিডিও লিংক পাবেন, এবং এখানে এই ভিডিওতে এই ভদ্রমহিলা ছাড়াও, মানে সাইমা ছাড়াও আরো একজন ছোট্ট একটা মেয়েকে দেখা যাবে। সে গল্পের প্রসঙ্গে হয়তো বা আসো তুমি আমার পাশে একটু, তোমার নামটা একটু বলো। রাফিয়া হচ্ছে নাম, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওকে, ওর গল্পের ঘটনাটা আসলে কি সেটা আমরা ওয়াচ স্টুডিওতে সেটা আমরা বের করব। ঠিক আছে, তো ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে সবাই চলে যাবেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে RJ কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ। ওকে, হ্যাঁ বলুন। তারপরে আমরা বাসা তো নিলাম। আমাদের পাশে এখন আমার পেছনে ওর মামারা, ওর মা, পাশের মা মানুষ লাগিয়ে দিল। আমি কই যাইতেছি, কি করতেছি, কার সাথে কথা বলতেছি, আমি কোথাও বেরোতে পারতেছি না। এখন আমি গর্ভবতী, আমি কোনো জবও করতে পারতেছি না পারতেছি স্কুলে যাইতে। কি করবো ভাইয়া? এখন আমার একটা বন্ধু ছিল, নাম ছিল আকাশ, রাশেদকে চিনে, রাশেদের দোকানের পাশে তার বাসা ছিল। আমি তার দিয়ে রাশেদের কাছে খবরটা পাঠাইলাম। বললাম যে আকাশ, তুই রাশেদকে বলবি যে আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের সাজাতে সে এভাবে করে দিল। ও এসে কিছু একটা বলতে পারতো, ওর যদি কোনো কিছু বলার থাকতো ও এসে বলতে পারতো। ওর মা বোনকে এভাবে লাগাই দিল কেন, মামিদেরকে লাগাই দিল। ওর সাথে আমার যেটাই হলো না, আজকে আমার দুনিয়ার কাছে আমি একটা কলঙ্কিনী মেয়ে। আমাকে 5 জনে এটা করছে সবাই। আমি ওর সাথে তখন কি করলো, যাইয়া বলো হয়তো ও রাশেদ নাকি, রাশেদকে যখন গিয়া বলতেছে ওদের স্বপ্ন তোকে ইয়াটা বললো। এটা বলার পরে যখন রাশেদ শুনলো, রাশেদ বলতো এটা তো আমি জানি না। রাশেদে কি করলো, আকাশের মাধ্যমে আমাকে একটা ভিজিটিং কার্ড পাঠাইলো। বলছে যে এই নাম্বারে আমার এই দোকানে ফোন দিতে বললে আমাকে ডাকি দিবে। আমি ফোন দিলাম। আমি বললাম যে আমাকে বললাম যে আপনার পাশে যে ডাক্তার আছেন রাশেদ, ওনাকে একটু ডেকে দেন। ডেকে দেওয়ার পরে ডেকে দিল। আমি বললাম যে আমি আপনার সাথে দেখা করতে চাই, এবং আমি আপনার সাথে আমার অনেক কথা আছে, এগুলো মোবাইলে বলা যাবে না। রাশেদকে আপনি বলছেন এটা? হ্যাঁ, আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে আমি মোবাইলে আমি কথাগুলো বলতে পারবো না, আমি কাঁদতেছি আর বলতেছি। তো বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি সলকলা ক্রসিং এ দাঁড়াইও 7:30 দিকে, আমি ওখানে আসবো।
তো ভাই আমি সলকোলা ক্রসিংয়ে গেলাম। সলকোলা ক্রসিংটা হচ্ছে যে তাদের বাড়ির থেকে রাস্তা দিয়ে বের হওয়ার সময় আমাদের থেকে দূরে কিন্তু তাদের থেকে কাছে, আবার তার মামার বাড়ির পিছন দিয়া আচ্ছা আমাকে ওদিক দিয়ে যাইতে বললো। তো কিন্তু আমাদের সোজা রাস্তা দিয়ে কিন্তু ওদের বাড়িঘর কাছে, কিন্তু ওই যে ক্রসিং বলতেছে ওদিক দিয়ে কিন্তু একটু ঘুরতি আর কি, ওই দিক দিয়ে আমাকে হেঁটে হেঁটে কথাগুলো বলার জন্য। এখন কি করলো, সে আমার সাথে কথাগুলো বলতে 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 হেঁটে 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 গেলাম কই আমার বাসার একদম ওর মামার বাড়ির পিছন দিয়া। আচ্ছা ও আমার ওখান থেকে ওদিক দিয়ে কবরস্থান দিয়ে ড্রপ করে দিবে। কথা আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করিও না, এটা আমি দেখবো। সে আমাকে এটা বলে, এটা বলার পরে আমি ভাইয়া আর ওকে কিছু বললাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। 3 দিন পরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবো। আমি আসছি ব্যাগ নিয়ে, দেখতেছি ও আমার জন্য ওয়েটিং করতেছে। আচ্ছা আমার সাথে গেল, মানে রাশেদ গেল আপনাদের ওখানে? জি। একটা চেয়ার ছিল না আমাদের ঘরে, ভাঙ্গা একটা আপনার পালং। তো আমার ভাই যেটা ছোট ওইটা রাত্রে ঘুমাবে, আমাদের ঘরে একটা রুম, যেহেতু বাড়া থাকি একটা রুম। আমার ভাই মেজোটা, আমি, আমার বোনের মেয়ে, আমরা কার্ডে রাশেদ দেখেন একসাথে দিয়ে দিল আমাদেরকে রাশেদ। তবে আমি অনেক দূরত্বে রাশেদের থেকে। তো আমার বোনের মেয়েটা কাঁদতেছিল, ওর প্রচুর জ্বর ছিল তখন, আমাকে ছাড়াও থাকতেছে না, আর ওকে নিচেও রাখা যাচ্ছে না শীতকালে দিন। আচ্ছা আচ্ছা অ্যাডজাস্ট করে আমরা মানে অ্যাডজাস্ট করে এভাবে ছিলাম রাত্রে থাকার পরে। এখন আমার বোনের মেয়েটা ওই রাত যখন হয়ে গেল তখন রাশেদের গায়ের উপরে পা তুলে দিল, ছোট মেয়ে পা তুলে দিল। এখন রাশেদ আবার, আমি তো তখন থেকে জানলাম ওর গায়ের উপরে কে পা দিলে ঘুম হয় না, উঠে যেত। উঠে গেল তখন আমি কি করলাম, এখন রাশেদের পাশে তো আমার বোনের মেয়েকে রাখা যাচ্ছে না, আমি ওখান থেকে নিয়ে ফেললাম। নিয়ে ফেলার পর আমি আমার বোনের মেয়েকে এক সাইড করে, আমার ভাই রিপন ও রাশেদের ওই সাইডে, রাশেদ মাঝখানে, আমার বোনের মেয়ে যে জায়গায় পজিশনে ছিল ওই জায়গাতে আমি গেলাম, আমার বোনের মেয়েকে এক সাইডে নিয়ে আসলাম। আচ্ছা এখানে নিয়ে আসার পরে ভাইয়া রাশেদ আমাকে ওই জিনিসটার মধ্যে ওইটা নাই। তো আমার একটা অভ্যাস ভাইয়া এখনো, পচা অভ্যাস, যে আমার পাশে কেউ থাকলে আমি যাচ্ছে চায় পা ধরে আমার পা তুলে দিয়া ঘুমানোর, আমার এটা মানে এটা বাজে অভ্যাস। আমি কোন সময় নাকি তার মানে আর মধ্যে পায়ের মধ্যে আমার নাকি পা তুলে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা এখন ও বলে নাড়তে পারতেছে না, চাপতে পারতেছে না, মানে ওর এক ধরনের একটা ইয়ে হচ্ছিল। যাক সারা রাত বলে ঘুমাই নাই, সকালে উঠছে, ঘুম থেকে উঠে দেখতেছে চোখ টোক লাল। তো আমি বললাম যে কিরে আপনি ঘুমান নাই রাত্রে, আপনি এই অবস্থা কেন? তো আমার বলতেছে কয় কালকে এগুলা কাজ করলা। আমি বলে কি, কয় আমারে তুমি চাপি ধরছো। তো আমি বললাম তো কই আমি আপনারা চাপি ধরলাম। কয় না তুমি চাপি ধরছিলা। আচ্ছা যাই হোক গেল ভাইয়া। তারপরে ওইখান থেকে আমাদের বাড়িতে যখন ও হাঁটে চলে ঘুরে, ওই পর্যায় থেকে ওর প্রতি আমার একটু একটু দুর্বলতা প্রকাশ হয়ে যায়, একটু একটু আমি ওর প্রতি কেমন জানি দুর্বলতা হয়ে যাচ্ছি। তারপরে সেকেন্ড টাইম ও 2 জনের পরে শুয়েছে রাত্রে, মানে কি অবস্থা করতেছে যেটা আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, আপনি বুঝতেছেন হয়তো কি অবস্থা করতেছে। পাশে ভাইয়া আমি, আমার তখন বয়স আমার 16 রানী চলে, সেই অবস্থার মধ্যে ওই আমাদের বাড়িতে আমাকে, মানে আপনাদের মধ্যে এক ধরনের অনৈতিক সম্পর্ক হয়ে যায়? হ্যাঁ এখানে হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম, তারপরে বিকালে কিন্তু সেটা চলে আসি। তারপরে আমি যখন ভাই এখানে আসি, আমি 2 দিন ওর সাথে ছিলাম, আমি ওর প্রতি একটা আকৃষ্ট হয়ে যাই যে ওকে ছাড়া আমার আর ঘুম হয় না। 2 রাত ওর সাথে ছিলাম, আমি ওর সাথে বিলছে, ওকে ছাড়া আমার ঘুম হয় না। তখন আমি ওর মানে বিরক্ত করা, ওর আমি যেমন মেসেজ করা, মানুষের মাধ্যমে মেসেজ দেওয়া, চিঠি দেওয়া, মানে দুজনকে আপনারা শুরু করে দিলাম, ওই সেম টু। এরপরে ভাইয়া 2 মাস 3 মাস ওর 1-1.5 মাস ওর কোনো দেখা, আপনি বাড়িতে? হ্যাঁ আমি ওই সময়টা বাড়িতে, ও না ওর সাথে আবার চলে আসি আমি। আচ্ছা আবার চলে আসি। তারপর ভাইয়া আমি ওর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই 2-1 মাস। 2-1 মাস যখন ভাইয়া আমি পিরিয়ড হই নাই তারপর মাসে। মানে আপনি কি কনসিভ করে ফেললেন? একবারে কনসিভ করে ফেলছি। আমি জানি না কিন্তু কনসিভ, আমার 16 বছর বয়সে। আপনি জানেন না বিষয়টা কি? না আমি এটাও জানি না। আমি আমার আপাকে কেমনে ভেঙে বলে ফেলছি যে ওর সাথে ছিলাম, এটা বলি নাই। আচ্ছা আমি বলছি যে আপা আমি এরকম হচ্ছি না কেন। তো ও বুঝতে পারছে রাশেদের সাথেই। তখন আমি এখন কি করব, আমার তো কোনো রাস্তা নেই। রাশেদ একদিন ও মোবাইল কিনে বলে, ভাইয়া মোবাইল কিনে রাখ। তখন আমাকে বলতেছে সবাই আমাকে ফোন দেয়, তুমি আমার ফোন দিলা না। আমি ওখান থেকে ফোন দিলাম, ফোন দিয়া বলতেছি যে কি, আমি শুধু একটা কথা, আমি কাঁদতেছি আর একটা কথা বলছি শুধু, আমি এই মাসে হই নাই। এ বলতেছে কি বলো। এখন আমাকে বলতে আচ্ছা ঠিক আছে শুক্রবার তুমি বেশফিং, এদের একটা শপিং মহলের নাম হচ্ছে বেশফিং, বেশফিং এর সামনে তুমি দাঁড়াইও। এটি ইপিজেড এর চিটাগাং পতেঙ্গা যেটা ইপিজেড আছে, ইপিজেড এর মুখে এখানে বেশফিং এর সামনে দাঁড়াইও। শুক্রবারে দাঁড়ালাম, ও আসবে 2টা, 2:30, 3টা, 4টা, ও আসলো না।
আসলো না। আমি বাসায় খুব মলিন হয়ে ফিরে আমি ভাবলাম সে মনে হয় এর তো মানে শেষ, আর আসলো না। মনটা কারো খুব কান্না করতেছি, কি করব। ওইদিকে বোনও মন নারাজ, বাসার সামনে মেয়েদের সামনে কিছু বলতে পারতেছে না। তারপরের দিন ভাই ও আমার কাছে একটা চিঠি পাঠাইছে, তুমি এক কাজ করো, আগামীকালকে আমাদের এখানে কলসির দিঘির পার, মানে কলসির দিঘির পার একটা ওদের একটা এলাকা, সে কলসির দিঘির পারের গলির মুখ দিয়ে তুমি লাস্টে যাইয়া মানে দাঁড়াইও, আমি ওখানে ওদিক দিয়ে আমাদের বাড়ি দিয়ে আসবো। আমি ভাইয়া গেলাম, আমাকে নিয়ে গেল কোথায়, একটা নাসমা বেগম, একটা এটা সম্ভবত মাইয়া করে আর কি অ্যাবর্শন করাই, আমাকে ওনার কাছে নিয়ে গেল। নাসমা যখন আসছে বাসায় বেরিয়ে গেল গা, নাসমা ভাই আমাকে মানে অ্যাবর্শনটা করাইলো। আমি চিল্লাইতেছি, কাঁদতেছি। মানে আপনি যখন অ্যাবর্শনটা হচ্ছে তার আগ পর্যন্ত আপনি জানালেন না যে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে আমি জানতেছি না। যখন আমাকে অ্যাবর্শন করাচ্ছে তখন আমি চিল্লাইতেছি আর চিল্লাইতেছি, কাঁদতেছি। তখন রাশেদ আমাকে এখান থেকে নিয়ে গেল, ওষুধপত্র নিয়ে দিল, নিয়ে গিয়ে আমি বাসায় গেলাম, বাসায় ওষুধপত্র খাইলাম, গেল। যাওয়ার পর রাশেদ আর কোন ভাইয়া দেখা, ফ্যামিলির লোকজন জানলো যে আপনি, আপনার বোন জানলো? শুধু আমার বোন জানছিল যে আমি কনসিভ করছিলাম সেটা, আর এটা করছিল হয়তো আমার বোনে বুঝতে পারছে, কিন্তু আর কেউ জানতো না। তো গেল। এখন রাশেদের প্রতি আমি এক ধরনের আবেগময় হয়ে গেলাম, এটার পর থেকে আরো বেশি হয়ে গেছি। মানে এমন অবস্থা হয়ে গেছে যে রাশেদকে আমি না দেখলে মানে বাঁচবো না, আমি মরে যাব। কিন্তু ও আমার খবর রাখে, কিন্তু কম, আগে যেভাবে রাখতো তেমন একটা না। এরকম করতে করতে ভাইয়া আমাদের প্রায় 2003 পাড়ি দিলাম। প্রায় ঘটনা বড় হয়ে গেল, রাশেদকেও ফ্যামিলি থেকে খুব চাপাচাপি, আমার ব্যাপারটা নিয়েও রাশেদের ফ্যামিলি জানে, রাশেদের সাথে আমার সম্পর্ক আছে, এটা নিয়ে খুব জানাজানি। ও এলাকাবাসী, ওর মামারা সবাই জানাজানি হয়ে গেল। ওদের মামাদের দোকান থেকে আমাদের খাওয়া দাওয়া বন্ধ, ওদের সাথে ডাইরেক্ট চলাফেরা বন্ধ। ওইখান থেকে ব্যারিস্টার কলেজ এলাকার থেকে আমার আপা বাসা ছাড়ি দিতে হলো বাধ্যতামূলক। বাসা ছাড়ি দিয়া আসলাম কোথায়, এদের একটা এখানে বলা হয়, এক একটা নাম ঠিকানা মাইলের মাথা বলা হয়, 2 নম্বর মাইলের মাথা গুলি, ওইখানে আসলাম। বাসা নিল আমার আপা। আমি চাইছিলাম যে রাশেদের লাইফের থেকে আমি আউট হয়ে যাবো। আমার যখন এই জীবনে একটা ঘটনা ঘটতেছে, রাশেদকে আমি ভুলে যাবো। ভাই আমি 2 মাস পর্যন্ত আমি রাশেদের চেহারাও দেখি নাই। কেমনে কেমনে ভাই ও আমার বাসা খুঁজে বাইর করে ফেলে। একদিন আমি চাকরি থেকে আসছি, আমার একটা পাশে খালা ছিল, আমারে বলে মারে তোরা একটা ছেলে খুঁজতে আসছিল, একটা ছেলে আরেকটা ছেলে লগে ছেলে লইয়া। আমি কে ও বলতে পারিনি, ও বলছে আবার আসবে। ভাই আমি এসে ফ্রেশ ট্রেশ হইয়া আমার একটা আমাদের এই কক্সবাজার লাইনের মেয়েদের একটা থামি পরে, বার্মিজ থামি গুলো আছে না, থামি পরে, আমিও থামি গুলা পড়তাম, আমার আফও পড়তো। আমরা যখন বাসায় আসতাম ভাইয়া তখন আমরা কিন্তু থামি পড়তাম। ভাইয়া আমি ফ্রেশ ট্রেশ হইয়া আমার পরনে থামি, ওই যেভাবে চাকমা মেয়েরা যেভাবে পরে আর কি, সেম এইভাবে আমার পড়া। ওরা তো ব্লাউজ পরে, আমরা কিন্তু লম্বা করে করে নিমাই সেলাই করে পরি, ফতুয়া সেলাই করে পরি। আমি থামি পরানো, হঠাৎ করে রাশেদ আমার ঘরে ধরা যায়। ছবিটা আমি আনছি, গলায় চেন পরা, লম্বা হাতা ফতুয়া পরা, মাইকেল জ্যাকসনের মতো। মাইকেল টাইকেল বলতেছে আমাকে, হেসে আমার দরজা টোকা দিছে, খুলছি, সাথে সাথে হাসি দিয়ে ফকা হাসি দিছে, হেসে দিয়ে বলতেছে হে কেমন আছো, আমাকে বলতেছে। আমি বললাম যে হ্যাঁ ভালো। এখন তো নাচতে তো বলতে পারতেছে না, একটা যেহেতু আমাদের বাসায় গেছে, আমার থেকে বাধ্যতামূলক দরজাটা খোলা রাখতে হবে, যেহেতু একটা ব্যাচেলার রুমে একটা গেছে। আমি দরজাটা খোলা রাখলাম। আচ্ছা কথাবার্তা বললো, আমাকে বলতেছে কি আমি মডেলিং এ ভর্তি হয়ে গেছি। মডেলিং এ ভর্তি হয়েছি? হ্যাঁ আমি মডেলিং ভর্তি হয়েছি। কোথায়? ঢাকায় FBC তে। আমি প্রতি বৃহস্পতিবারে যাই, বৃহস্পতি শুক্র শনিবারে, আবার ঢাকা থেকে ও চিটাগাং ফিরে। আমাকে ও আবার খুঁজে বের করে ফেললো, আবার 2 দিন পর যাওয়া শুরু হলো, আবার আমার ঘরে আবার সেম। এক পর্যায়ে ভাইয়া ওর মা বা বোনে আমার বাসাটা কেমনে কেমনে খুঁজে পাইয়া আমার বাড়িওয়ালাকে ম্যানেজমেন্ট করে আমি চাকরি থেকে আসছি। সেদিন বলো সারাদিন বলো ঘরে ছিল না, কিন্তু ভাইয়া আমি ছিলাম তো চাকরিতে। আপনি তো জানেন গার্মেন্টস জীবন, সেটা একটু কোরিয়ান ফ্যাক্টরি হোক, তারপরে একটা গার্মেন্টস জীবন। সকাল 7টা বাজে যাইলে আসতে হয় দিন হয়তো সন্ধ্যা 4টা-5টায়। আমি আসতাম এত টাইমে, ওভার টাইম হলে বিশেষ 6টা। আসছি ভাই আমাদের ঘরের দরজার মধ্যে মনে হয় 30 থেকে 40 জন লোক, জমিদার আন্টি দাঁড়ানো, জমিদার আঙ্কেল বসানো। হ্যাঁ আমি যখন আমাদের বাসার থেকে বাসায় ঢুকবো, 2তলা ঘর ঢুকবো, আমার আফা নেই, আমার আফা আসে নেই চাকরি থেকে। আমার আফার জামাই আসে 11টায়, আমার আফা আসে 8টা-9টা বাজে। আমি ফার্স্টে আসি যখন ভাইয়া আমি এভাবে যাচ্ছি, জমিদার আন্টি আমাকে পিছন থেকে এভাবে হাত দিয়ে ইশারা দিচ্ছে যে তুমি আইসো না। আমি গলার টোনটা দিয়ে দেখতেছি রাশেদের মা। আমি সেদিন রাশেদের মাকে প্রথমবার দেখবো। ওই আমার আফাকে অপমানি করছে আমার নানার বাড়িতে, আমার আফা দেখছে, কিন্তু আমি দেখি নাই। প্রথমবার আমি দেখবো রাশেদের মাকে। রাশেদের মামাকে তো আমি চিনি, 3টা মামাকে আমি স্পষ্ট ভাবে চিনতাম তখন। এরপর সবগুলাকে চিনি, ওর 8টা মামা। তারপরে এটা করার পরে যাইয়া
আমাকে জমিদার আন্টি ইয়া করতেছে। এখন এটা বলতে শুনতেছি, আপনি জমিদার আঙ্কেলকে বলতেছে আপনি এই মুহূর্তে এদেরকে এখন বের করবেন। আজকে সারাদিন আমার ছেলেকে নিয়ে এই মেয়ে ইয়া ছিল। এখন জমিদার আঙ্কেল কি বুঝ দিয়ে তাদেরকে বের করছে। আমি কি করলাম ভাইয়া, বিল্ডিং থেকে তাড়াহুড়া করে নেমে আমি ওই ওর মোবাইলে আমি ওকে ফোন দিলাম, রেজিস্টার নাম্বার থেকে নিজে দৌড়াইয়া যায় নিজের থেকে। আমি বললাম যে আমি কান্না করে দিছি। আমি বললাম যে আমি সারাদিন চাকরিতে ছিলাম, আমি এখন আসে এগুলো কি শুনতেছি, আপনি আপনার এখানে মা বাপ পাঠাইছেন কেন? এবার বলতেছে আপনি তুমি বলতেছি না, আপনি এখানে তোমার মামা পাঠাইছেন কেন? কই? আরে আমাদের বাসায় আপনার মামা এখানে কি শুরু করে দিচ্ছেন আপনি? আমার জীবন নিয়ে কি সিনেমিনি কালা করে শুরু করে দিলেন কেন? ওরা আমাকে বলতেছে আচ্ছা শোনো, তুমি আমার একটা কথা শোনো। আমি কেমন বোকা, কয় তুমি আমার এখানে এদিকে চলে আসো, আমার এখানে একটা মিথু ভাবি আছে, মিথু ভাবির বাসায় চলে আসো, ওরা যখন চলে আসবে তখন তুমি চলে যাইও। আমিও ওর কথা ধরে ভাই রিক্সাটা লইয়া মিতু বাবের বাসায় চলে গেছি। এখন যাইয়া দেখতেছি কি মোমিন ভাই নাম একটা মিতু ভাই, একটা ভালো মহিলা ছিল না, মানে আমার বয়ফ্রেন্ড ওখানে মুগ্ধ মিতু বাবের প্রেমে ওইখানে নিয়ে ওই ওদিকে মা আসতেছে আমাকে ঝাড়ু জুতা দিয়ে মারার জন্য 30-40 জন নিয়ে আসছে, বুঝছেন। আমি ওখানে যাইয়া আমি কি করলাম ভাইয়া, মুখের মধ্যে অন্যা দিয়ে আমি এভাবে ও ঘরের মতো কত শুয়ে থাকলাম। 9টা বাচ্চার আশা আমাকে দিতে গেছে, আবার দিতে গেছে আর কি করছে, জমিদার আঙ্কেল ধরে ফেলছে, আমার বাড়িওয়ালা আঙ্কেল ধরে ফেলে বলতেছে তোমার নাম কি রাশেদ? বলে যে হ্যাঁ। তোমার নামে তো আমার এখানে কমপ্লেন আছে, তুমি আমার বিল্ডিং এ প্রতিদিন আসো, ওর সাথে কথা বলো, এটাও মানে জানি। এই মেয়েটা খুব ভালো, আমার মেয়ের সাথে ওনার একটা মেয়ে ছিল, নাম ছিল সানজিদা, আমার সানজিদা খুব আদর করে মেয়েটাকে, এটাও আমি জানি। আফু ডাকে আমার সানজিদা, আর আমিও খুব মেয়েটাকে ভালোবাসি। তুমি আমার বিল্ডিং এ আসো, তুমি একটা ভালো পরিবার ছিল, তোমার মা যেগুলো করে গেল আজকে সেটা তুমি কইছিলা, আর যতটুকু জানি তোমার চাকরিতে ছিল। হ্যাঁ ও তো চাকরি ছিল। তোমাকে তো বেঁধে রেখে ফোন দিতে বলছে, এখন আমি কি করবো? আঙ্কেলটা একটু রোমান্টিক টাইপের, বাইরে সারা জীবন বাইরে ছিল তো, দুবাইতে কাটাইছে, আমাকে বলতেছে আজকের জন্য চালাই যা, এইটা বলে আমার তুলে দিয়েছে ছাদে। আমরা কিন্তু সবসময় রাশাদের সাথে দেখা হতো, আমি ছাদে, কোনো অন্য কিছু না, এমনি সাথে কথা বলতো, ওইটার পরে ওই ধরনের আর কিছু না। তারপর আমার সবসময় আমার কুলের মধ্যে কোনো টেনশন থাকলেও আমার মানে কুলের মধ্যে মাথাটা দিয়ে কত করে সে আমাকে কথা ওর কথাগুলো বলতো, আজকে আমাকে প্রপোজ করছে, আজকে এটা ফাটাইছে, কালকে ওইটা এই ধরনের কথা ছাড়া ওর থেকে আর অন্য আদার্স কোনো কথা পাবো না আমি। এগুলো বললো গেল, আমাকে আমার আফা আসলো। না কিন্তু আপনি যেটা বললেন যে ভদ্র মহিলার বাসায় গিয়ে আপনি কিছুক্ষণের জন্য মুখ ঢেকে শুয়েছিলেন, ওই মহিলা যে ওনার গার্লফ্রেন্ড, এটা আপনি জানলেন কিভাবে? হ্যাঁ, প্রতিদিন ওইখানে আড্ডা, প্রতিদিন মিতুবাবির রূপচর্চা, মিতুবাবির জন্য নাস্তা নিয়ে যাওয়া, মিতুবাবির আপনি এর আগে জানতেন নাকি? তখন ওই দিন থেকে জানলাম শিমুলের মাধ্যমে। শিমুলকে বললাম যে এখানে রাশেদের আড্ডা হলো কিভাবে, তখন রাশেদ ওই যে মিতুবাবির পাশাপাশি। এটা জানার পরও আপনি তাকে আশ্রয় দিলেন কেন, যে সে আরেকটা মেয়ের সঙ্গে হয়ে মিশছে বা এরকম? না, আমাকে বললো যে কিছুই না, আপনি বিশ্বাস করলেন? আমি বিশ্বাস করে ফেললাম ওর কথা। তারপরে বেচারের পরে আমি চিন্তা করলাম আমি চিটাগাং ছাড়ি দিব। তখন আমি চাকরি করা কালীনে ভাইয়া আমি একটা মার্কেটাইল ব্যাংক আছে, সেখানে আমি একটা ডিপিএস করি 500 টাকা করে, মানে 14,000 টাকার মতো জমছিল। আমি এটা ভেঙে ফেলি, যে সাথে সাথে আমাকে দিয়ে দিল টাকাটা। দিয়ে দেওয়ার সময় আমার ভাই যেটা বড়, আমি আমার ভাইকে বললাম যে আমাকে এখান থেকে নিতে আয়, আমি আমার জিনিসপত্র নিয়ে আমি চলে যাবো। আমার মাকে বললাম যে মারে, যদি মানুষের মেয়েরা যদি মা বাবা যদি লবণে আর যদি শাকের মুড়ে 2 মুঠা ভাত খাওয়াইতে পারে, তুমি আমার পারবা না? আমি চলে আসবো, আমি আর চাকরিও করবো না, আমি এখানে লেখাপড়ারও দরকার নাই মা, আমি এখান থেকে চলে আসবো, আমি আমাকে নিতে আসো। আমার ভাই আসলো, আমাকে নিয়ে যাবে। যাবার আগে ভাইয়া আমি ঘর ভাড়া দিলাম, টাকা ভেঙে, আমারও জবের থেকে কিছু টাকা পাইছিলাম, প্রায় 20,000 টাকার মতো। যাওয়ার পথে আমি রাশেদকে 5,000 টাকা দিয়ে যাই। 5,000 টাকা দিয়ে যাই, আর বাকি টাকা নিয়ে আমি বাড়িতে যাই। বাড়িতে যখন ভাইয়া আমি যাই, আমার যে প্রচুর জন্ডিস এবং টাইফয়েড জ্বর, টাইফয়েড হয়ে গেছে আমার। টাইফয়েড হওয়ার পরে ভাইয়া আমি এর ভিতরে আমি আমার এসএসসি টা কমপ্লিট করি ইয়ার মধ্যে 2003 সালের 4 সালে আমি পরীক্ষা এসএসসি, আমি তখন ওটা কমপ্লিট করি। ভাই আমার টাইফয়েড জ্বরের মধ্যে এত বেশি যে আপনাকে আমি বুঝাইতে পারবো না। আমি আমার একটা দাদু আছে, আমি বমি করতেছি যে মানে কি বুঝাইতে পারবো না, মানে পেটের মধ্যে কোনো ধরনের পানিটুকু আমার পেটে যাচ্ছিল না। তো আমার মাকে বলতেছিল যে কি হয়েছে, তখন আমার মা বলতেছে যে কি জানি না, ওকে একটা ডাক্তার দেখা ভালো। আমাকে একটা ডাক্তার দেখালো, কি জানি একটা নাম ছিল ডাক্তারটা, দেখানোর পরে আমাকে ওষুধ দিলাম, আমি ভালো হইলাম মোটামুটি। একদিন হঠাৎ করে আমি ওই আমার 5,000 টাকা যেটা রাশেদের কাছে দিয়ে আমার টাকাটা টান পরে আমি রাশেদের কাছে ফোন দিলাম,
আমি বললাম যে আমার টাকাটা লাগবে, তুমি আমার যদি টাকাটা দিতে পারতো তাহলে ভালো হতো। তখন বললো যে তোমার কিসের জন্য, তুমি এত টাকা লয়ে গেলে না, কিসের জন্য? তখন আমি বললাম যে আমার এরকম এরকম টাইফয়েড জ্বর হয়ে গেছে, আমি খুব অবস্থা খারাপ আমার। এটা বলার পরে কথা আচ্ছা ঠিক আছে বলো ভাইয়া। তারপরের দিন সে আবার কক্সবাজার। আচ্ছা, আমার ভাই ছোটটা আমাকে বলতেছে আফু আমাকে তো আমার ভাইয়া তো দিদি ডাকে, দিদি যে রাশেদ ভাইয়াকে দেখছি। কই রাশেদ ভাইয়াকে দেখছিস? কই এদিকে বাইপাস দিয়ে আসতেছে। ভাইয়া দেখতেছি, হ্যাঁ ও এটা বলার সাথে সাথে দেখতেছে ভাইয়া অনেক দূর থেকে দেখতেছি কতগুলো আম পলিথিনে, মানে ব্যাগের মধ্যে কতগুলো আম। এর আগে তো বাড়িতে আপনাদের কাছে চিনি। হ্যাঁ চলে গেছে। যাওয়ার পরে আমার মা তো ওকে দেখে উতাল পাতাল, আমার ভাই যেটা বড়টা এটা তো কাটি ফেলতেছে, মারি ফেলতেছে। আমাকে বলতেছে বলে এগুলো শুনছে আরো কলঙ্কিত, ঘুরে আসছে ঘরে, এখানে মানুষকে চেহারা দেখাইতে পারতেছি না, একে ঘর থেকে বের করে দেয়। আমার মাকে আমার কাপড় চোপড় সবগুলো টুকরা টুকরা করে ফেলছে, কাটিয়েছি। আমার ভাই। আপনার ভাই? আমার ভাই। ও থাকা অবস্থায় ওর সামনে এটা? ও যাওয়ার আগে থেকে চলতেছে, কিন্তু আমাকে ওই অবস্থা রাখতেছে। আচ্ছা। তারপরও এর মধ্যে ও যাওয়াতে আরো বেশি হয়ে গেছে। আমাকে সাথে সাথে, হ্যাঁ ওর সাথে সাথে ওর টাকা গেল। আমি যতটুকু জানি আমার মা আমাকে বলছে যে আমি যখন বলেছিলাম না, আমার মা বলে ওকে বলে হাত ধরে বলছে, বাবারে তুমি তো অনেক পয়সাওয়ালা ঘরের ছেলে, তোমার সাথে আমাদের কোনো মিল হবে না, তুমি এক জাতি আমরা আরেক জাতি, তুমি আমার মেয়েটার জীবন থেকে সরে যাও। আপনারা বৌদ্ধ ও হচ্ছে মুসলিম, রাইট? এটা বলার পরে ও ভাইয়া সরে নাই। কতগুলো আমাদের কক্সবাজারের মধ্যে রামুর মধ্যে কতগুলো নারকেল বাগানের ইয়ে, তো ওইখান থেকে 8-10টা নারকেল কিনলো বাড়ির জন্য। চলে আসবো সেদিন আমার ভাই তো আমাকে মারধর, প্রচন্ড মারধর, আমাকে বের করে দিল। আমি কাঁদতেছি, আমি কই যাব? আমি বাড়িতেও থাকতে পারতেছি না, সেটা ওর জন্য থাকতে, ওর মার জন্য থাকতে পারতেছি না, আমি যাবো, কাঁদতেছি। ও ভাইয়া চলে আসবে। চলে আসার সময় আমি বলতেছি হয়তো আমাকে কিছু একটা হয়তো মেরে যা, বলতেছি হয়তো মেরে ফেলে ওইখান থেকে মেরে আমাকে গর্ত করে দাফন করে যা, হয়তো আমার একটা কিছু কর। এটা আপনি ওকে বলছেন? বলতেছি এটা তোর জন্য, যখন আমার পুরো সবকিছু শেষ, এখন আমাকে কি করবি কর। আমি না পারতেছি, ঘরে থাকতে আমাকে আমার ভাই বের করে দিছে, আমার মাকে কাড়ি ফেলবে, আমার মা আমার ভাইকে ভয় পায়। আমি ঘরে থাকতে পারতেছি না, গ্রামে থাকতে পারতেছি না, শহরে থাকতে পারতেছি না, আমি যাবো কই এখন বল? আমার পুরো জীবনটা শেষ। আমি কাঁদতেছি, আমি রাস্তার মাঝ পথে দাঁড়াই, আমি চিলে কাঁদতেছি। তখন ও আমাকে বললো, ও আমার যা ব্যাগ ছিল আর কি, আমার হাতে ব্যাগ, ওই ব্যাগটা নিয়ে তো আমার ভাই আমার আগে বের করে দিছে, ওই ব্যাগটা হাতে নিল। রাত 12টা বাজে আমরা কক্সবাজার থেকে চিটাগাঙে গাড়ি নিলাম, উঠলাম। প্রিয় শ্রোতা, আমরা জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্সার উইথ 920 এবিসি রেডিও এফএম 9.2 সাইমার জীবনের গল্প। সে এসছে শুধু চট্টগ্রাম থেকে, সারা রাত জার্নি করে কষ্ট করে আজকের এই স্টুডিওতে এসছে। তার জীবনের গল্প আমরা শেষ পর্যন্ত শুনবো, এবং বারবারই বলছি লাইফ ইজ মোর দ্যান ড্রামা। জীবন নাটকের চেয়েও নাটকীয়, এবং কতটা নাটকীয় সেটা আরো একবার প্রমাণ হবে আজকের এই জীবনের গল্পে। মাত্র 5 মিনিটের ব্রেক, 5 মিনিট আপনার সঙ্গে যোগাযোগ করবো। হ্যাঁ, তারপর রওনা দিলাম ভাইয়া। চলে আসলাম। এসব কি করলো, আমার একটা রিলেটিভ একটা রিফন ভাইদের বাসায় আমার কুটাই দিল রাত্রে। রিফন ভাই জিজ্ঞেস করলো, এত রাত্রে তুমি? রাত্রে প্রায় 2টা 2:30 3টা বাজতেছে তুমি? আমি বললাম যে না ভাইয়া, আমার একটা পরীক্ষা ছিল ঢাকায়, আমি তখন নার্সিং ইয়ে করতেছি। এটা বললাম, মিথ্যা কথা বললাম যে আমি এখান থেকে আসছি, তোমার বোনের বাসায়, আমার বোনের সাথে ঝগড়া, যে আমি যাই না। রিফন ভাইদের বাড়িতে থাকলাম। তারপরের দিন ও আমাকে একটা কিছু করবে, আমার যে একটা নার্সিং এর উদ্দেশ্য ছিল সেটার জন্য কি করলো, একটা ডাক্তারের সাথে, মহিলা ডাক্তারের সাথে কথা বললো। তো ভাইয়া ও কি করলো, আমাকে সকালে ফোন দিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ও আমাকে ওর একটা আত্মীয়র বাসায় আমাকে খোরাকি হিসাবে আমার রাখলো। ওর এলাকার, আমি যত সম্ভবত ওর এলাকা কাছাকাছি মনে হচ্ছে আমার, রাখলো আমারে রেখে। আমি এখান থেকে ওই যেখানে আমাকে ট্রেনিং দিল, যে ডাক্তারের বাসায়, ওখানে আমি যাচ্ছি আসতেছি। এটা একটা ট্রেনিংটা যেখানে দিল, এটা একটা ছিল যে কি আপনার যেটাকে বলা সেন্টার, মহিলা গর্ভবতী যাদের ডেলিভারি সেন্টার বলা হয়, ডেলিভারি সেন্টারে আমাকে ট্রেনিংটা দিল। ওখানে যাওয়া আসা করতেছি, আমি ট্রেনিংটা নিতেছি। এর মধ্যে ওর আশেপাশে দেখা সাক্ষাৎ করতেছি, ও আমাকে ট্রাফি দিচ্ছে, মানে ডাক্তারি ট্রাফি গুলো শেখাচ্ছে, বিভিন্ন ধরনের ইয়ে শেখাচ্ছে মাঝে মধ্যে আসি করতে করতে। ভাইয়া আমাকে দিল লাস্ট পর্যায়ে, ওর ফ্যামিলি জানতে পারলো, এখানেও জানতে পারলো, ওখানে জানতে পারার পর আবার দিল অ্যাটাক করার পরে একদিন আমাকে একদম মানে অনেকগুলো লোক, ওর চাস্তো ভাইবার বাইরা নিয়ে আমাকে অনেকগুলো লোক নিয়ে অ্যাটাক করে ফেললো। অ্যাটাকটা করার পরে ও কেমনে ওখানে ওর কিছু বড় ভাই টর ভাই ধইরা আমাকে ওখান থেকে বাঁচাইয়া আমাকে ওখান থেকে উঠাই নিয়ে গিয়ে একটা সেলিনা নামের একটা আফার বাসায় রাখলো এক রাতের জন্য। আফার বাসায় রেখা আমাকে আবার 2 দিনের জন্য কক্সবাজার পাঠাই দিল। আচ্ছা। আমার মায়ের কাছে আমার কিছু স্বর্ণ গহেনা ছিল, আমার কানের আর গলার একটা আংটি,
আমি ওকে বলতেছিল যে তুমি এগুলা নিয়েও আসো, 2 দিন থেকে আসো, আমি এদিক দিয়ে লাইন করি। আচ্ছা। এটা বলে আমি এগুলো আনতে গেছি, আমার ভাই এগুলো বিক্রি করে দিছে। আমি এগুলো নিয়ে কান্নাকাটি। এখন কোনো মতো আমার মামা একটা আছে, ওটাকে বলে টুলে আমার কোনো মতো ঝুমকাটা পাই নিতে পারলাম, আর গুলো নিতে পারলাম না, চলে আসলাম। ও কি করলো, ডাক্তার জয়শ্রী পাল নাম, যার একটা আলামিন সেন্টার, একটা ডেলিভারি সেন্টার আছে, জয়শ্রী পালের কাছে আমাকে ধাত্রী ট্রেডিং এর জন্য ঠিক করে ফেললো 24,000 টাকা দিয়া। সে আমাকে এখানে 1 বছর 1.5 বছরের জন্য দিয়ে দিবে, তার সাথে আমার কোনো সংযোগ থাকবে না, মাঝে মধ্যে যাই ও গাড়ি নিয়ে সব আমাকে দেখবে, এরকম দিলে ও আমাকে একটা ইয়া করলো। করার পরে ভাইয়া আমি রাত্রি জয়শ্রী পালের কাছে আসি, দিদির কাছে আসি, যাচ্ছি আসতেছি, আমার বাসা আলাদা। কেমনে কেমনে আমার ওই বাসা ওর মা খবর পাই গেল। ওখানে জায়গা যখন অ্যাটাক করলো, আমার ঘরে জিনিসপত্র ভাঙচুর করলো, আমি ওই ডাক্তার জয়শ্রী পালের কাছে যাই কান্না করতেছি। আমি একদিন কাঁদতেছি, দিদি আমি কি কোথায় যাব? তো আমাকে বলতেছে তুমি তো ওই ছেলের ফাদর ওর পিছু ছাড়তে পারবা না, নিজেও বাঁচতে পারবে না, তুমি কি করবা? তখন আমি কাঁদতেছি, আমি দিদি আপনি আমাকে রাখেন, আমি তোমাকে একসাথে রাখতে পারি, তুমি ওই ছেলের সাথে কথা বলতে পারবে, তোমার সিম কার্ড যেটা আছে এই সিম কার্ডটাও তুমি আমাকে দিয়ে দিতে হবে, মোবাইলটাও জমা দিয়ে দিতে হবে, আমার কাছে থাকতে হইলে তুমি ওই ছেলের সাথে কোনো সংযুক্তি রাখতে পারবে না। তো আমি বললাম যে দিদি যে টাকাটা আপনাকে দিবে ওইটা কে দিবে? এটা বলার পরে জয়শ্রী পালের কাছ থেকে এখন গেলাম, ও আর ওখানে যাওয়া আসা করে না, ওই দিক দিয়ে মডেল নিয়ে ব্যস্ত, আর ওর সাথে আমার কোনো 5-6 মাসের মধ্যে কোনো যোগাযোগ নাই। এদিকে আমার খাওয়ার খরচ হইতে, আমার বেতন হইতে বহুত জমে গেছে। ওদিকে আমাকে জয়শ্রী পালে 6 মাসের মধ্যে আমি প্রায় ওনার ভালো একটা কাজ করছি, ওনার ট্রেডিং সেন্টারের মধ্যে সব ওনার স্টুডেন্টদের মধ্যে আমি একটা ভালো একটা পজিশনে ছিলাম। উনি আমাকে সব দায়িত্ব দিয়ে আমি ডেলিভারি হইতে পাইয়া আপনার MR DNC যেগুলা যেটা বাস্তব এগুলো আমাকে উনি কমপ্লিট শিখাই ফেলে। উনি সার্জারি লাইনে গেছিল, উনি আমাকে কমপ্লিট শিখাই ফেলে। শিখাই দেওয়ার পরে হঠাৎ একদিন আমাকে সে ফোন দিল, একটা আজগুবি একটা নাম্বার থেকে ফোন দিয়ে আমার বলে যে আমাকে মানে অন্য স্টাইলে কথা বলতেছিল। তখন আমাকে বলে যে আপনি কে? বলে যে আমি রানা। আপনি কে রানা? কথা বলতে আমি ধরে বলছি আমাদের তুমি আমার সাথে এগুলো অভিনয় করতেছ, হাসি দিছে। সেদিনে ও আমার কাছে যাবে, সেখানে যাই, যাওয়ার পর আমার সাথে কথাবার্তা বলে, জয়শ্রী ফালার এখানে রাত্রে এখানে থাকে, থাকার পরে এটা কেমনে আমার সাথে আবার ওইখানে আপনার সঙ্গে আরেকবার অনৈতিক একটা সম্পর্ক হলো। এটা জয়শ্রী দিদি দেখে ফেললো, রাত্রে দেখে ফেললো। দেখে ফেলার সাথে সাথে জয়শ্রী দিদি আমাকে কাঁদতেছে সকালবেলা। আমি তো চুপ, আমাকে বলছে আমি তো চুপ, আমার চোখ দিয়ে পানি ঝরতেছে, আমাকে বলতেছে না তুমি এখানে আর থাকতে পারবে না, তোমার চলে যেতে হবে। এখন যাবো কই? ট্রেনিং তো শেষ, চাকরি পাবো কই? হঠাৎ যাবো কোথায়? এখন উনিও তো আমাকে রাখবে না, প্রতিটা জায়গার মধ্যে ওর জন্য রাখে না। এখন ওকে বললাম, ও এখন আমার জন্য বন্ধু লাগাই দিছে, বাসা খোঁজা শুরু করে দিল। বাসা খুঁজে আমার 1 মাস পরেই মানে আমাকে বাসা নিয়ে দিল একটা 1600 টাকা দামের। ওইখানে আমি একটা ডাক্তারের দোকানের মধ্যে পার্ট টাইম চেম্বারের মতো বসি করি আমার পরিচিত হওয়ার জন্য। হবার পরে ভাইয়া এটাও ওর ফ্যামিলির মধ্যে জেনে যায়, জেনে গিয়ে ওকে আটকাই ফেলে। আচ্ছা, ওকে আটকাই ওকে বিয়ে করানোর জন্য মানে আটকায় রাখে। আমি ওকে ভাইয়া খুব খুঁজাখুঁজি, প্রচুর কান্নাকাটি করি, বাসা নিয়েছি, অথচ আমার কোনো ইনকাম সোর্স নাই। ও চালাবে বললো, ও তো দিল না, ও তো গেল কই। এটা বলার পরে যাইয়া ওর 14 দিন পরে ভাইয়া হঠাৎ একদিন আমার বাসার পাশে একটা ভদ্র মহিলা ছিলেন, ওনাকে আমি আপা ডাকতাম। তো আমি চেম্বারে গেছি একটা রুগীর কলেই, তো আমাকে আমি মানে একটু বৃষ্টি পড়তেছে, আমাকে ফোন দিয়ে বলে যে তুই কই? আমি বলি যে কেন আপা? কয় তোর বাসায় রাশেদ এসে বসে আছে। আমি বিশ্বাস করলাম না। আমি যে কেন? কই রাশেদকে তো খুঁজে পাইতেছি না, আবার রাশেদ আসলো কোত্থেকে? আমি ভাইয়া তাড়াহুড়া করে মানে 20 মিনিটের মধ্যে বাসায় পৌঁছাইছি। আমার বাসার মধ্যে ও বাসার দরজার সামনে এমনি ল্যাপটপ ফাড়ি বসে আছে, একটা লুঙ্গি ছেঁড়া একটা লুঙ্গি পরা, ছেঁড়া পকেট ছেড়ে একটা হাতা শার্ট, 1 জোড়া 2 ফিটার স্যান্ডেল পরানো। আমাকে বলে আমি দেখে হাসি দিছি। আমি বললাম তোমার এই অবস্থা কেন? এরকম বলা বড় আমাকে বলে আমাকে 4 টাকা দাও। 4 টাকা খুঁজছে আমার থেকে। 4 টাকা খুচরা? 4 টাকা খুচরা 4টা টাকা দাও। আমি বুঝতে পারলাম ওই স্মোক করে, স্মোকের জন্য। তো আচ্ছা দিলাম, দেওয়ার পরে বললাম বাসায় ঢুকে বলতেছে যে কি তুমি আজকে সবকিছু রেডি করে ফেলো, আমরা আজকে রাত্রে এখান থেকে চলে যাবো। প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতির সময় হয়েছে, আরেকটা বিরতি নেব। গল্পের মোড়টা এখনো
খুবই খুবই সমান্তরাল, কিন্তু প্যাচ যেটা সেটা একটু সামনে। আমরা 4 মিনিটের বিরতি। জি সাইমা, তারপর কি হলো? 2007 সালে আজকে রাত্রে এখান থেকে চলে যাব। আমার ফ্যামিলি আমার আটকাই ফেলছিল। আমার মা ছাদে উঠছে, আমার বাবা বিদ্যুৎ অফিসে গেছে, আমি ওখান থেকে দরজা খোলা ফাইসে বেরিয়ে চলে আসছি। আমি কি করলাম ভাইয়া, এই দিনে বৃষ্টি হইতেছে প্রচুর, আমি ওকে নিয়ে এক কলিকের মাধ্যম ধরে মুরাদপুরে আসি, যেখানে বর্তমানে আসি, ওই এলাকায় আসি, বাসা খুঁজে একদিনে বের করে ওকে নিয়ে আমি বাসা নিই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, ছেলেটা আপনাকে বিয়েও করছে না, আপনি তার সঙ্গে থাকতেও চাচ্ছেন না, মাঝে মাঝে আসছে আবার হঠাৎ করে হাওয়া হয়ে যাচ্ছে, এরকম একটা ছেলের সাথে আপনি পড়ে আছেন এবং সামহাও তাকে আপনি ছাড়তেও পারছেন না, এবং তার সঙ্গে আবার পালিয়ে পালিয়ে বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন, কেন করছিলেন? আমি ভাইয়া ওর জন্য কলঙ্কিত, মা বাবার কাছে যেতে পারতেছিলাম না। আমি ওকে একটা অপশন দিয়েছিলাম যে তুমি আমাকে কি করবা, তখন ও আমাকে বলছিল আমি তোমাকে বিয়ে করবো। তো ভাই আমি ওর সাথে এরকম করে আমার ফার্স্টটা বছর আমি ওর সাথে কাটাই ফেলি, মানে সামহাও এইভাবে টানাপোড়েনের মধ্য দিয়ে ফার্স্ট বছর চলে যায় আমার। আচ্ছা, তারপরে যাই ভাইয়া। তো আপনার কখনো মনে হয়নি আপনি বৌদ্ধ ধর্মের, ও যদি আপনাকে বিয়ে করে আপনার সমাজ সংসার ছেড়ে দিবেন? আমি ওর সাথে একটা কথা বলেছিলাম। আচ্ছা, ও আমাকে যখন প্রপোজ করে যে তুমি আমাকে বিয়ে করবে, তোমার থেকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? তোমার থেকে আমার ধর্মে আসতে হবে। তো আমি তোমার ধর্মে আসলে কেমনে আসবো? আমার মা তো একলা, আমার 3টা ছোট ভাই, আমার বোন তো বিয়ে হয়ে চলে গেছে, আমার মা তো মরে যাবে। তো আমাকে বললো যে জীবনে যদি কখনো বেঁচে থাকি, আমার যদি 1 টাকা হয়, তোমার মাকে কোনো মানে 8 আনা অবশ্যই দিব, তুমি ওটার জন্য চিন্তা করো না। যে তোমার মাকে তো দেখতে পারবে না, ওই জিনিসটা কখনো মনে রাখো না তুমি। এই কথাটা বলার পর ভাই আমি ওর প্রতি একদম বিশ্বাস্ত হয়ে গেলাম। আরে ও তো আমার জন্য তো চিন্তা করে, আমার মা বাবার জন্য তো চিন্তা করে। মুরাদপুরে যে আমি তখন আসি ভাইয়া জুলাইয়ের 30 তারিখে, আমার বান্ধবী মোর্শেদা নাম, আমার চাকরির কালের বান্ধবী, ওই বান্ধবীর জামাই ছিল ইসমাইলের বন্ধু ছিল যে জালাল, এরা আমাকে এক রাত্রে হুজুরের বাড়ি নিয়ে যায়। এটা ছিল যে পতেঙ্গা হুজুরের বাড়ি বলা হয়। হুজুরের বাড়ি রাত্রে নিয়ে যায়, আমাকে ধর্মান্তরিত করাবে। ভাইয়া ধর্মান্তরিত করানোর আগে আমি তো জানি না ধর্মান্তরিত কিভাবে করে, কি মন করে হয়। এটা কি আপনার রাশেদ তখন আপনাকে বলেছিল যে তোমাকে ধর্মান্তরিত করাবে? আমি ও আমাকে যেটা বলতেছিলাম এটা করতেছি। আমাকে নিয়ে গেল, তো হুজুরের ওয়াইফকে বললো যে মেয়েটাকে উজু বানিয়ে নিয়ে আসো। 4-5 জন লোক টেবিলের মধ্যে বসলো, তারপর রাশেদের সামনে দিল। মনে আছে আমি মোহাম্মদ রাশেদ, আমার পিতা এজাহার মিয়া, আমি আমার আল্লাহ রসুলকে সাক্ষী করে, আমার কোরআন করিমকে সাক্ষী করে, স্বপ্না বড়ুয়া ওরফে সাইমা আক্তার মুনাকে, এই সাইমার নামটা ওই দে, আমি আমার ধর্মে গ্রহণ করে নিলাম। জীবনে মরণে আমি কখনো, যতই কিছু আসুক, আমি কখনো ওকে ওর হাত ছাড়বো না। এটা তো ও শপথ করলো। আচ্ছা, ও শপথ করানোর পরে ভাই আমাকে কলমা পড়ালো, আমাকে মুসলিম করা হলো। এটা কি আপনি শুধুমাত্র ওকে পাওয়ার জন্যই এই মুসলমান ধর্মটা গ্রহণ করলেন নাকি তখনের ক্ষেত্রে ওকে পাওয়ার জন্য করছিলাম? তখনের ক্ষেত্রে ওকে পাওয়ার জন্য করেছিলেন। এই প্রশ্নটার সমাধান আমি এখনই করে ফেলতে চাই। আপনি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেটা অনেক অনেক জটিল একটা পরিস্থিতি, হ্যাঁ, এবং খুবই নাজুক একটা পরিস্থিতি। আপনি তো তখন ওকে পাওয়ার জন্য আপনি ইসলামে এসেছিলেন, কিন্তু ইসলাম সম্পর্কে কিছু বুঝতাম না। আজকে আপনি কি ইসলাম ধর্মের যে নিয়ম কানুন গুলো সবকিছু মেনে চলেন? আমি সব জানি, সেই জন্য তো ফিরে যাইতে পারি নাই। ওকে, এবং যারা এই অনুষ্ঠানটা শুনছেন তাদেরকে আমরা প্রথম থেকে এই জন্যই বলছিলাম যে পুরো গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনুন প্লিজ। আমরা শেষের দিকে আসতে চাই এবং এই প্রশ্নটা ওনাকে আমি আরো একবার করব, কিন্তু তখন প্রেক্ষাপটটা অন্যরকম থাকবে। বলুন, আপনি তাকে বিয়ে করলেন, তারপরে আমাকে কোর্ট এফিডেভিট করা হলো, আমি মুসলিম হয়েছি। এটা কোর্ট এফিডেভিট করার পরে আমাকে কোর্ট মেরিট সার্টিফিকেট দেওয়া হলো। এরপর আমার কাবিন হলো 2,20,000 টাকা। আচ্ছা, কাবিন 2,20,000 টাকা, উসুল 20,000 টাকা, যেটাকে আমি কাবিন সম্পর্কে, কাবিন কাকে বলে আমাকে জিজ্ঞেস করছিল হুজুরে, তোমার কাবিন কত দিব? তো আমি বললাম যে কাবিন কাকে বলে। কাবিনটা ওরা ধার্য করে দিয়ে আমাকে কাবিন দিল 2,20,000, উসুল দিয়ে দিল 20, তারপরে 2 লাখ টাকা কাবিন দিল। কাবিন দেওয়ার পরে ভাই আমার জীবন সংসার লাইফ শুরু হলো। তখন তত্ত্বাবধায়ক সরকার চলে, আসলে কিছু করে না, কোনো কাজকর্ম নাই, ওকে নিয়ে আমি আলাদা আছি ওর মা বাবার থেকে লুকিয়ে। তারপরে আমি ওই যে বললাম চেম্বার একটা করতাম, চুরি করে ওই চেম্বারটাতে যাই আসি। কেমনে রাশেদার মা বাবা ওই অ্যাড্রেসটা আমাকে পাবার পেয়ে ফেলে। পাওয়ার পরে কি করলো, আমাকে একদিন রাত্রে চেম্বারের উদ্দেশ্যে গেছি, আমাকে রাত্রে ওখানে আটকাই ফেলে। আটকাইয়া নিয়ে আসছে কোথায়, একটা CCL নামের একটা চ্যানেল আছে, ডিসেল লাইনের চ্যানেল, চ্যানেলের অফিসের মধ্যে আমাকে বন্দি করে রাখছে। ওইখানে আমার দুলাভাই আমার আফাকেও নিয়ে আসছে। আমার এতটুকু মনে আছে, আমার
মানে রাব ব্যবহার করে আমার দুলাভাইকে যে মারছিল, আমার এটা কথাটা মনে আছে। এটা করার পরে ভাইয়া আমাকে আমার দুলাভাই নিয়ে গেল গা। আমার দুলাভাই বাসার মধ্যে আমাকে বন্দি করে রাখছে। রাশেদ তো ওদিকে আমার বাসায় রাশেদ জান না যে আমাকে বন্দি করে ফেলছে। আমি বলতেও পারি নাই। আমি কি করলাম, রাত্রে 1টা বাজে আমার আফার টয়লেট ছিল বাহিরে। তো আমি আমার আফাকে বললাম আমি টয়লেটে যাব। আমি কি করলাম ভাইয়া, টয়লেটে যাব বলে ওদিক থেকে ওয়াল দিয়া ফাড়িয়া আফার বাড়িওয়ালার উঠানের দিয়া একদম মেইন রোডে দিয়ে চুরি করে চলে গেছি। মানে পালাচ্ছেন আপনি? পালাই গেছি। পালাইয়া যাইয়া ওইখান থেকে 100 টাকা দিয়ে সিএনজি লইয়া ডাইরেক্ট আমার বাসার এখানে গেছি, মুরাদপুরে চলে আসছি। ইসলাম ধর্ম গ্রহণ করার 3 মাস পরে রোজাও এবং ঈদ পাইছি। আচ্ছা। পাওয়ার পরে রোজা রাখলাম। তার সাথে আমাকে আপনার ওই 3 মাসের মধ্যে ও আমাকে নামাজ শিখাই ফেললো। আমি তো ওই বাসায় আসলাম, আমি তখন নামাজ কালাম শিখলাম। রাশেদ আমাকে শিখালো। আমার প্রথম সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, ওটা আমাকে শিখালো। আমি নামাজের একটা এত ভালো করে পারতাম না। ও আমার সাথে বারবার বলতো। আমি দাঁড়াই রুকুতে যাইতে পারলাম, আমার বলতাম আমার ব্যথা করে, এরকম করতাম। ও এই পুরো রমজান মাসের মধ্যে আপনার তারাবি, ছোট তারাবিটা ও খতম তারাবি ধরে নাই। কারণ যদি ও তারাবি করতে যায় আমার নামাজ হবে না, আমাকে নামাজ পড়াইতে হবে। তার জন্য কি করতো, বাসায় আমাকে নিয়ে যখন মসজিদে তারাবি শুরু হয়ে যেত ও আমাকে নিয়ে দাঁড়ায় যেত মসজিদের সাথে ইয়ে করে। হ্যাঁ, আমাকে দাঁড়ায় যেত, আমাকে এভাবে শিখাইতো। আজকে ভাই আমি আজকে যে প্রত্যেকটা ইসলামের যত কিছু শিখছি সবগুলো রাশেদ আমাকে শিখায়। যাই তারপরে যাই ভাইয়া ঈদের 2 দিন পরে রাশেদের ফ্যামিলি ওই আমি যে বর্তমানে মুরাদপুর আছি ওইখানে কেমনে যায়। আরেকটা বিরতির সময় হয়েছে প্রিয় শ্রোতা, এবং শেষ পার্টটি খুবই ভয়াবহ। আমরা ফিরবো মাত্র 5 মিনিট পর। যারা আমাদেরকে এতক্ষণ ধরে শুনছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920-তে সাইমার জীবনের গল্প। মাত্র ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। ওনার একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ফেসবুকে এসে দেখতে পারেন, www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিয়ে দিবেন ওই পেজটিতে, তাহলেই সঙ্গে সঙ্গে আপনি আমার ওই পেজটির এবং একই সাথে বিভিন্ন অনুষ্ঠানগুলোর মেম্বার হয়ে যাবেন। 5 মিনিট পরে আবারও ফিরছি। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ফিরছি সাইমার কাছে। জি সাইমা, আপনি তারপর রাস্তায় মা বাবা আসলো, আসার পরে ওইখানে হাঙ্গামা করলো। তো আমাদের বাড়িওয়ালা কি করলো, ওদেরকে একটা একতা ক্লাব আছে, ক্লাবে বসালো। বাড়ির ভিতরে কোনো গঞ্জাম করতে দিল না। ওরা বলতেছে আমার ছেলেকে আমরা নিয়ে যাব। তখন আমি তো বলতেছি আমার স্বামী আমি দিব না। ওর মা হোস্টেল ব্যবহার করা শুরু করে দিল। তো এই ক্লাবের মধ্যে এক ধরনের একটা ইয়ে হলো যে কি ছেলে মার কাছে যাবে, মাকে দেখতে যাবে, কিন্তু বউর সাথে থাকবে। ওকে এই মেয়েটাকে ইসলাম ধর্ম গ্রহণ করে সেরকে ফেলে কেমনে যাবে। আচ্ছা, আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আপনার ফ্যামিলি থেকে আপনাকে কি বলা হলো? আমার ফ্যামিলি থেকে কমপ্লিটলি আমাকে বাদ দেওয়া হলো। মানে এটা একদম বলে শুনে? হ্যাঁ, ও তখনই তো ওর সাথে সম্পর্ক থাকাকালীন তো ঘর থেকে বের করে দিয়েছে। ঘর থেকে তো বেরিয়ে করে দিল আলটিমেটলি, তারপর তো যোগাযোগই নেই। আর যখন শুনেছে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একেবারে পুরোপুরি যোগাযোগ বন্ধ। আমার ভাই বলছে যে কখনো যদি পায় আমাকে জবাই করে দিবে, জবাই করে ফেলবে। ওকে, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা, একটু মনে রাখবেন। হ্যাঁ বলুন। তারপরে যাইয়া এটা করার পরে ভাইয়া এক ধরনের করার পরে আচ্ছা বিচার টিচার হলো গেলগা। ওরা যাবার কিছুদিন পরে রাশেদকে আমাকে ভাইয়া আমি যেহেতু এমার্জেন্সি করাই, যেটা বাস্তব কথা, আমি যেহেতু দাত্রীবিদ্যা শিখছি আমি এমার্জেন্সি করাই। আমার কোন চেম্বারে হয়তো আমি কোন মেয়েকে মনে হয় আমার করাইছি, সে মেয়ের সাথে তারা কি করছে সম্পর্ক রাখছে, রেখে কি করলাম ভাই আমার ফোন দিয়ে বলতেছে যে কি আমার প্রচন্ড ব্লাড যাচ্ছে, আপনার একটু আসতে হবে। এটা বলার পরে ভাইয়া আমি গেছি। আমাকে মহিলাটা বারবার যাইতে আমাকে ঠিকানা দিচ্ছে, আপনি 42 কলোনি এই জায়গায় আসেন, এই জায়গায় আসেন, এই সে বলতেছে। আমি গেছি ভাইয়া, মসজিদের সামনে আসেন, গেছি। হয়তো মসজিদের সামনে একটা কলোনি আছে, কেন আসেন, হাতে গেছে 2 নম্বর রুমে ঢুকছি, গিয়ে দেখতে একটা মেয়ে বসে আছে চোখের মধ্যে। তা আমি বললাম যে ও আপনি আমাকে ফোন দিচ্ছেন। তখন আমার শরীরে ফর্ম পরা ব্যাগ যেভাবে এভাবে স্বাভাবিক। আমি গেছি, আপনি বলে যে হ্যাঁ। তো আমাকে বলে যে হ্যাঁ বসেন। আমাকে বসতে দিল ভাইয়া, বসতে দিল। মেয়েটা সন্ধ্যা তখন 7টা। মেয়েটা কি করছে, হয় আমি একটু টয়লেট থেকে আসি, ওদের বাহিরে টয়লেট থেকে আসি। ভাইয়া মেয়েটা গেছে, মানে 2 সেকেন্ড হয় নাই ভাইয়া। 2 সেকেন্ডের মধ্যে আমার শাশুড়ি, আমার মামা শ্বশুর, আমার মামি শাশুড়ি, তারা এসে ভাইয়া কেউ আমার মোবাইল, কেউ আমার জামা চাবি ধরছে, মানে আমাকে মারপিট শুরু ফেলে ভাইয়া। ওখান থেকে আমার অন্য টোনা সব সিরিয়াল নিয়ে ফেলার পরে ভাইয়া আমাকে ওখান থেকে সিএনজিতে তুলে কই নিয়ে যাচ্ছে আমি জানি না, কিন্তু সিএনজিতে তুলে ফেলছে। ওখান থেকে তুলে কি করছে
আমাকে একটা ঘরের মধ্যে আনছে। ঘরটা দেখতেছি কি ওই যে আমি গায়ে হলুদে গেছিলাম ওর নানার বাড়ি, আমার নানি শাশুড়ি রুমে আমাকে বেঁধে রাখছে, খাড়ের খুঁটার সাথে বেঁধে রাখছে, পিছনে হাত দিয়া বেঁধে এতটুকু ভাই একটা গাছ আছে, আমাকে মারতেছে আর মারতেছে, বলতেছে একটা কাগজ আনছে স্টাম্প, এই আমার দাগ মারতেছে, বলতেছে কি দশটির বাসা গালি গালি দিয়ে আমার নানা শ্বশুর যেটা বিয়ে করছিল, যার বিয়েতে আমি গেছিলাম, বলতেছে চলে যাবি কিনা। আমি বলছি আমি মরে গেলেও যাবো না, আমি যাবো না, আমি আমার তোর কি এর স্বামী, কে কি এর মুসলিম হয়েছে, চলে যাবে কিনা বল। ভাইয়া আমাকে ওই রাত 2.5 দিন 3 দিন আমাকে ওরা বেঁধে রাখছে, দিনে রাতে মারছে। বিয়ের পর আমি কনসিভ, তখন আমাকে যখন ভাইয়া এত ওরা গাছ দিয়ে মারতেছিল, আমি বলি আমার মায়ের না, আমার পেটের বাচ্চা। তখন বলেছে কি তোর আব্বার থেকে লইছিস, বলে ভাই আমার পেটের মধ্যে মার। আমাকে ভাইয়া ফ্যানের সাথে সিলিং ফ্যানের সাথে ভাই উল্টা লটকাইছে। ভাই আমার বাগিনা কই বল, এর মাসি মারে, এর মামিরা মারে, পুরো এলাকা পুরো ভাঙিয়েছে ভাইয়া, আমাকে মারতেছে আর মারতেছে। আমার অপরাধ কি, শুধু আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার থেকে চলে যেতে হবে, আমি যাবো না বলতেছি, তাই আমার মারে। আমি বলেছি আমি যাবো না, আমি যেই জায়গায় আসি গেছি এই জায়গা থেকে আমি কখনোই যাবো না। এটা বলার পর ভাইয়া রাত্রে 3টা আমাকে তালাক নোটিশ নিতে পারে না, ওরা বলতেছে ওই রাশেদ কোথায়, এটা বলার জন্য। তখন আমি কি করলাম, আমার যেটা দোকান, ওই দোকানের নাম হচ্ছে শাহ আমানত, আমি বললাম যে এই জায়গায় যান, শাহ আমানত ওইখানে যান। কই ওর মা বলে যে মিথ্যা কথা বলতেছে। আমি বলি যে আমি মিথ্যা কথা বলতেছি না, আপনারা যদি যাইয়া, যদি আমি তো এখানে বাঁধা আছি, যদি না পান আমার আসি আপনারা জবাই করে দিয়েন। বিশ্বাস করে না, কোথার থেকে ভাই মনে হয় সম্ভবত কোন ভদ্র লোক, আইনের লোক সম্ভবত আসছে। তো বলে যে আচ্ছা ঠিক আছে আমরা যাই, ওকে নিয়ে আসি, প্রমাণিত হবে তুমি ওকে জবরদস্তি বিয়ে করছো কিনা নাকি তোমাকে করছে, এটা প্রমাণিত হবে, করে একটা কিছু হবে। ওই লোক ভদ্রলোক আমাকে বলে গেল। এরা আসলো মুরাদপুরে রাশেদকে নিতে আসলো, রাশেদকে নিয়ে গেছে, রাশেদকে নিয়ে গিয়ে 3 তলায় বাঁধিয়ে রাখছে, আমাকে নিচ তলায় খাটের সাথে বাঁধিয়ে রাখছে, রাশেদকে 3 তলা রুমের মধ্যে লক করে রাখছে। রাশেদ আমাকে ওদিকে, ও বুঝতে পারছে, ওরা যখন গাড়ি নিয়ে গেছে ওরা ওই বুঝতে পারছে যে ওরা আমাকে আটকেছে। রাতের বেলায় 3টা বাজে আমার যে মামা শ্বশুর একটা জসিম বললাম যে দোকানে রাশেদ চাকরি, আমার দোকানে বসতো, মুদির দোকান, সেই দোকানে একটা ছেলে ছিল, নাম ছিল লেদু। আমাকে ভাইয়া ওদের টুকরুম যেটা টুকরুম এটার মধ্যে ভাইয়া আমাকে রাত্রে ঢুকাইছে। ওখানে বলতেছিল কে শাহেদ, যেটা আমার মামা শ্বশুর ছোটটা, যে এটাকে একে এটা কর, ওই ছেলেটাকে কর, এটা কর, আমার ভাগিনা ওর সাথে থাকে কেমন আমি দেখবো, এটা কর। ভাইয়া আমাকে ওই গোড়ানোর মধ্যে ঢুকাইছে, ঢুকাই ভাই আমার সালোয়ার এতটুকু করছে আমার মামার, এতটুকু আমি ভাই এভাবে ধরে আছি, আল্লাহ আল্লাহ করে চিল্লাইতেছি, আমি চিল্লাইতেছি ভাই, আমার চিল্লানোর কোনো শেষ ছিল না ভাইয়া, আমি ওই দিনের কথা কখনো বলতে পারবো না। আমার কাপড় এতটুকু কুচতে বলা যায়, এই সাথে আজকে থেকে দেখবো যে আমার বাগিনের সাথে ঘুমাই কেমনে। এখন ভাই আমার মামি শাশুড়ি যেটা এই মেজো মামি শাশুড়িটা প্রথম আমাকে মারছিল, পরে কি জানি ওনার থেকে কেমন লাগছে, রাত্রে দেখতেছে ওনারা ঘুমাই গেছে সবাই, আমাকে তো এক রুমে বেঁধে রাখছে। শুধু এখানে সাপোর্ট করার মতো আমার নানি শাশুড়ি ছিলেন, ওকে মারিস না রে, মারিস না, ওরা আর মারিস না রে, মারিস না, রস্তে সারে দিয়ে এরকম বলতো। তো ওরা কি করতো, মারে বলতো তুই চুপ থাক, এরকম বলতো। এখন নানি শাশুড়ি চিল্লাইতেছে, আমি চিল্লাইতেছি ওদিক দিয়া। আমার মামি শাশুড়িটা কি করছে, মেজোটা দৌড়াই আসি, দেখতেছে যে ওরা আমাকে আলুর গোড়ানের মধ্যে ঢুকাই আমার কাপড় চুপড় খুলতেছে। তখন ওই মামি শাশুড়িটা মোটা একদম, আমি তো শুকনা, আমার বয়স কম না ভাই, আমি শুকনা, আমার পা ধরে যে টান দিছে, এক টানের মধ্যে আমাকে নিয়েছে। তখন ওকে বলতেছে, আমার মামা শাশুড় ছোটটাকে বলতেছে যে এই সাহেব তুই এগুলো কি করস, তোরও তো ফেটে মেয়ে আছে, তোরও তো ফেটে মেয়ে ধরছে, তুই এগুলো কি করস, যদি অপরাধ করে তাকে ওকে পুলিশে তুলে দেয়। আমাকে ভাই ওখান থেকে টেনে নিয়ে আসছে। এখান থেকে ভাইয়া তারপরের দিন সকাল, রাশেদ দেখা আমাকে দিবে না, রাশেদের সাথে পারে না, আমাকে দরজা আটকে রাখছে, আমাকে ছাড়ে দিয়েছে, অবশ্যই বাজার থেকে কোলা থেকে ছাড়ছে। তারপরে ভাইয়া রাশেদের মা কি করছে, আমাদের নানা শ্বশুর বাড়ির মধ্যে 2 সাইড দিয়ে রাস্তা, আমার শাশুড়ি যখন ফার্স্টে দিয়ে বেরোচ্ছিল তখন দরজা বন্ধ করতে ভুলে গেছে, 3 তলায় যাচ্ছে ছেলের কাছে। এখন কি আমি আমার স্বামী রাশেদ কোথায়, আমি এটা দেখতে হবে। আমি মায়ের খাওয়ার সত্ত্বেও রাশেদের পিছনে আমার শ্বশুরের পিছনে রাশেদের রুম পর্যন্ত গেছি, দেখতে 3 তলায় উঠে দেখছি রাশেদের জুতা, একটা রুমের মধ্যে রাশেদের জুতা। আমার নামি শাশুড়ি যেটা জসিমের ওয়াইফ বলতেছে, উনি আমাকে 5 নাম্বারটা দেখে গেছে, কদি তুই এখানে কি করতেছি, তুই এখানে কি করতেছে, এরকম বলতেছে। বলার পরে আল্লাহ 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 পুরা ঘর নাফাক করে ফেলছে, আল্লাহ আল্লাহ পুরা ঘর নাফাক হয়ে গেছে, এরকম বলতেছে ভাইয়া। আর আমার শাশুড়ি
আমাকে ধাক্কায় ধাক্কায় নামাই দিচ্ছে। আমি কি করতেছি, আমার একটাই শব্দ রাশেদ 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 করে চিল্লাইতেছি আমি ওখানে। ওরা সবাই আমাকে মারতেছে, কিন্তু আমি রাশেদ রাশেদ কি করতেছে, দরজার ভিতর দিয়া আমার দরজাকে লাত্তি মারি মারি ভাঙ্গি ফেলতে যাচ্ছে। কই এখন দরজা খুললে নাইলে ভাঙ্গি ফেলবো না পারতে। তখন বিল্ডিং শব্দ হয়ে যাইতেছে, চতুর্দিকে হুরুস্তুল। তখন দরজা খুলে দিছে, খুলে দিয়ে আমি দৌড়াই রাশেদকে জড়াই ধরলে ফেললাম ওর মার সামনে। আমি বলতেলাম যে সারা রাত আমাকে মারতেছিল। বলে যে আল্লাহ আল্লাহ সম্পূর্ণ মিথ্যা কথা বলে, এর মা বলে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। তখন আমাকে বলে যে রাশেদ বলে যে ওর মাকে তুমি যে নাটকবাজি এগুলো করার জন্য আনছো, এটা বলো। ছেলেকে বলতেছে আমি কি এই দিনের জন্য এইগুলো বলার জন্য কি ইতির জন্য কি আমি তোরে জন্ম দিছিলাম না রে। ছেলেকে এটা বলে, এটা করার তরফ আমাকে বলে রাশেদ বলতেছে চুপ থাকো, কিছু করবে না, মারবে না পারবে না বলে নিচে আনলো। নিচে এনে ভাইয়া একটা স্টাম্প আনছে, 200 টাকা দামে 2টা স্টাম্প আনছে। স্টাম্পের মধ্যে সাদা স্টাম্প, একটার মধ্যে রাশেদের সাইন নিছে, একটার মধ্যে আমার সাইন নিছে। নিয়া ওখানে কি কি লিখছে আমরা জানি না, সাদা কাগজে সাইন নিয়ে আমাকে বাসায় পাঠাই দিছে। আমার বাচ্চাটা হয়ে গেছে। বাসায় এসে ভাই আমার প্রস্রাব বন্ধ, পায়খানা প্রস্রাব বন্ধ, ফ্যাট ফুলে গেছে। আমি প্রস্রাব করতে গেলে ভাইয়া বাসায় তো আমাকে হাত ধরে বসে দাঁড়াই থাকতাম, ওকে এমনি এমনি চাবি দৌড়ি কোথাও ভাইয়া প্রস্রাব করতাম। আমি আমার এত পেইন, এক ফুটাও করতে পারতাম না, এত পেন ওরা আমাকে। তখন আমাদের কোনো টাকা পয়সা ছিল না, ডাক্তার টাকা বুঝবো ভাইয়া। 3 দিন হয়েছে ভাইয়া আমি মামলা করতে গেছি। 10 আমি ওদের নামে একটা দোকান, একটা সাধারণ ডায়েরি করে আছে আমার, এটা রিপোর্টটা আছে। করতে যাই, মামলা করতে গেছি ফার্স্ট লাইস থানায়। মামলা করার পরে সবকিছু মামলা আইকে সবকিছু বললাম তলম খুলে, আমার প্রচুর ব্লিডিং শুরু হয়ে গেল। আমার ব্লিডিং, কাপড় চোপড় ঘরে ধরে নেই। আমাকে না টাকা আছে, আমার বাসার ওখান থেকে মহিলারা আমাকে 5-6 জন মহিলারা আমাকে দেখতে আসলো। আমার প্রচুর ব্লিডিং, একটুকু বাচ্চা ছেলে ছিল, চলে গেল, আমার বাচ্চা নষ্ট হয়ে গেল। রাশেদের সাথে আমার প্রচুর লাগে যায় তখন। রাশেদ তবে আমাকে করে নাই, করার পরে 2-3 মাস গেল ভাইয়া। তখন ছিল 2008 সালের এপ্রিল মাস। 8 সালের এপ্রিল মাস রাশেদ আমাকে ফেলে চলে যায়। কেন চলে যায় এই ঘটনাকে কেন্দ্র করে? এই ঘটনা কি, ওর ভিতরে ওকে বিধি ওই এই দোকানে মা আমার বেচা কিনে করতো, ওই দোকানের আবার কিছু মেডিসিন শর্ট পড়লে আনতে যাইতো না, ওই মেডিসিন আনাকালীন আনতে যাইতো। তখন এর ক্ষেত্রে ওর মার কাছে যাইতো, গিয়ে ওখানে বিছা বানাইছে, বিছা ফাস্টফুড রেডি করে ওকে বাইরে পার করে দিবে। কোথায় পার করে দিবে? দেশের বাইরে। ওই ঘটনা মারপিটের ঘটনার পরে ও ওইগুলোতে রাজি হয়ে গেছে। তখন কি করছে ভাইয়া, এপ্রিলের 27 তারিখ রাশেদ আমাকে ফেলে চলে যায়। এপ্রিল মাসের আগের মাসে ঘটনা ঘটলো, এপ্রিলের 27 তারিখ ও আমাকে ফালায় চলে যায়। হঠাৎ দোকানে গেছে, দোকান বন্ধ করে চাবিটা দোকানের মালিককে জমা দিয়ে চলে গেল। ও 2:30-3টা বাজে গেল, বাসায় আসে না কেন ভাইয়া ছাইতে গেছি, দেখি যে দোকান বন্ধ, চাবি দেওয়া চলে গেছে। ওর মার কাছে ফোন দিলাম, গাড়িতে গেলাম, আমাকে তো আমি তো বাড়িতে ঢুকতে পারি না, আমাকে মাইর। ও এখানে যায়নি, ওকে ওর খালার বাড়িতে সরে রাখছে। 11 দিন পর ভাই আমার কান্না, আরে আমার কান্না, আমি কই যাবো, রেল স্টেশনে গেছি আমি মরে যাওয়ার জন্য। আমি মরি নাই, আমার সময় মনে হয় যে আমার সামনে দিয়ে কে দাঁড়ায় আছে, তুই কার জন্য মরতেছস, আমি মরি নাই। ওর মা বাবা কি করলো, আমার নামে একটা তালাক নোটিশ ছাড়লো। ওহো, তালাক নোটিশটার মধ্যে ভাই আমাকে ফাই নাই, আমি সাইন করতে পারি নাই, আমাকে ফাই না, আমাকে করছে কিন্তু না পারাতে। ও যাওয়ার 11 দিন পরে ভাইয়া আমি নামাজ পড়তেছিলাম, এশারের নামাজ আমার মনে আছে। আমি সুন্নত 4 রাকাত পরে ফরজ 4 রাকাতের নিয়ত বানবো, সেই সময়ে ভাইয়া আমার মোবাইলটা আমার সামনে ছিল, হঠাৎ করে একটা রিং বাজে। ওখানের মধ্যে কল, আমি হ্যালো আসসালামু আলাইকুম বলার পরে বলতেছি কি আপনি কি সাইমা? আমি বলে জি। আমি যে আপনি কে? হয় আমি রাশেদের বন্ধু, আমার নাম সেলিম। রাশেদের বন্ধু সেলিম। আমি ভাবছি ওর মা ওই আগে যেরকম মানুষ দিয়ে আমাকে পলিটিক্যাল করে করে, আমি ওটা বিশ্বাস করতেছিলাম না, আমি এটা হইতেই পারে না। এটা বলার পরে ভাই রাশেদের দেখেন, আমি যখন বিশ্বাস করতেছিলাম না, ও রাশেদকে দিল। রাশেদ যখন ভাইয়া হ্যালো বলছে, আমি তো কান্না, আমি দুনিয়াদারি, আমি আর বলতে পারি না। আমি সিলে এখন তুমি কই, আমাকে তুমি কই রাগিয়ে গেছো। তখন আমাকে বলতেছে শুনো, কান্দিও না, শুনো। যে হ্যাঁ বলো। তোমার কাছে একটা কাগজ গেছে, যে হ্যাঁ আসছিল বলে, আমি তো ছিলাম না, পাই নাই। এটা তো আবার যাইলে তুমি এটাতে সাইন করে দিও। তো বলো যে কেন, ওটা কি কয় তালাক নোটিশ। আমি তালাক নোটিশে সাইন করে দেওয়ার জন্য আমাকে ফোন দিছ। বলো যে আমি বিদেশ চলে যাব 3 মাস পরে। আমি বিদেশে যাওয়ার পরে ওখান থেকে 6 মাস পরে আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে নিয়ে গিয়ে বিদেশে গিয়ে আবার বিয়ে করব। বিয়ে করে আবার আমাকে প্লাস্টার সার্জারি করাইয়া ওর মা বাবার কাছে আনবে। তখন আমি বললাম তুমি বালু চড়ে ঘর বাতলা, পানি ঢেউ এসে ভেঙে গেল, শেষ, আবার এই আবার বাদলা। বিয়ে কি এত মামুলি খেলা যে তুমি আমাকে একবার বিয়ে করলা, একবার সারে দিলে, আবার বিদেশ নিয়ে গেলে, আবার বিয়ে করলা। এই করার পরে ভাইয়া ও বলা যাচ্ছে ঠিক আছে, লাইন কাটি দিল। কই আমি সোমবার আবার ফোন দেবো। আবার পরে 2 দিন পরে সোমবার ছিল, ফোন দিছে, কয় আমি ঢাকা। আমি বলি যে সম্ভব তুমি ঢাকা না, কথা আমি ঢাকার থেকে চলে আসবো বৃহস্পতিবারে।
তাই আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বৃহস্পতিবার আসলে তুমি আমার সাথে দেখা করো, আমি তোমাকে আনবো না, তুমি কিছু বলো, তোমার সাথে আমি শুধু দেখা করবো। চিটাগাং যে পুলিশ লাইন দামপাড়া গরম বিবি মাজার ছিলেন, গরম বিবি মাজার শুনছেন নাম কখনো? শুনেছি, হ্যাঁ। ওইখানে আমি ওর সাথে দেখা করার কথা বলেছি। আসছে সন্ধ্যার টাইম, মাগরিবের টাইম, আল্লাহ আকবার, লুঙ্গি ফরানে একটা পাঞ্জাবি, একটা সেলিম নামের ছেলেটাকে নিয়ে আসছে। আমি শুকাইয়ে আমাকে বলতেছো তুমি তো অনেক শুকাই গেছো। আমাকে আসছে কেন? মাজার ছুঁয়া আমাকে ওই আবার শপথ এটা করানোর জন্য আমি তালাক নোটিশে সাইন করে দিব, ও বিদেশ চলে যাবে, বিদেশ থেকে আমাকে এখান থেকে ভিসা দিয়ে আবার নিয়ে যাবে, একই কথা বলার জন্য। তখন আমি ও যখন আমার কথা বুঝতেছিল না, আমি মনে মনে আবার বললাম, আমি এর কথাতে এখন হাতে হা মিলাই দিই। তখন আল্লাহকে বললাম, এই আল্লাহ আমাকে মাফ করে দিও, আমি এর মিথ্যাতে হা মিলাচ্ছি, এই জন্য আমার মাফ করে দিও। এটা বলাতে আমি ঠিক আছে, তুমি বিদেশ যাইতে আর কতদিন আছে? বলে যে আমি আর বিদেশ যাইতে আরো 3 মাস আছে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি বিদেশ যাও, যেখানে যাও, তুমি বিদেশ যাইতে তোমার মা বাবা ফ্যামিলি না জানে মতো করে তুমি যতদিন যাবা না ততদিন আমাকে এসে 1 ঘন্টা 1 ঘন্টা দেখে যাবা। আচ্ছা ঠিক আছে। আর যদি যাইতে না পারো, আবার যাইতে না পারো, এটা কি শব্দ? যদি যাইতে না পারো বলে দাও, গেলে তো গেলাগা, যাইতে না পারলে কি করবা? যাইতে না পারলে চলে আসবো, ঠিক আছে তো? ঠিক আছে ভাইয়া, আমার আবার আমার শুরু হলো আল্লাহর পরীক্ষা। আমার দুনিয়ার মনে নামাজ রাখিনি, আমি যাওয়ার জন্য নামাজ বলছি, যে নামাজ রাখিনি, নামাজ পড়া শুরু। ভাইয়া ওর বিষাটা আসছে লেবারের বিষা, যাইতে পারে নাই। ও জুনের 3 তারিখে আমার কাছে আবার ফিরে চলে আসে, 2008 সালের জুনের 3 তারিখে আমার কাছে ফিরে চলে আসে। সেই মুহূর্তে মেয়েটা গর্ব হয়, যে মেয়েটাকে আপনি ও যে এপ্রিল মে জুন 11 তারিখে ওর সাথে আমার দেখা হয়। আমি একটু এখানে একটু অন্য গল্পটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঠিক এই গল্পের এই জায়গা থেকে ফিরবো। মেয়েটার নাম কি যে মেয়েটা আপনি? আমার রাফিয়া। রাফিয়া, পুরো নামটা? ফাহামিদা আক্তার রাফিয়া। এই মেয়েটার যে মেয়েটাকে আপনারা তখন ভিডিওতে দেখছেন, স্টুডিওর দরজা খুলে বের হচ্ছে আমার সঙ্গে আমার পাশে, এই মেয়েটাই হচ্ছে সেই মেয়ে। সারা রাত জার্নি করে মা আর মেয়ে কষ্ট করে আমাদের এখানে এসছে। ও কি জানে যে এই যে ঘটনাগুলো আপনি আজকে বলেন? বলতেছি ওর অনেক কাহিনী আছে এর। আচ্ছা, ও বিষয়গুলো জানে তেমন টুকটাক। ওর বাবাকে দেখেছো কখনো? দেখছে না, ওর বাবা তো 2 বছর এসে গেছে। আচ্ছা ঠিক আছে, শুনি। তারপরে গেল ও বাবা, ভাই আবার ফিরে আসলো। তো ওর ফিরে আসার আগে ও আমার সাথে যে আসা যাওয়া করতো 1 ঘন্টা 1 ঘন্টা, তার মধ্যে আমাকে সবাই শিখাই দিল একটা বাচ্চা হয়ে যাক, হয়ে গেলে ও যাবে না, কিছু হবে না, সংসার আর কিছু হবে না। প্রেগনেন্ট হয়ে গেলাম, আমার বাচ্চাটা জন্ম হলো 2009 সালে। ও হওয়ার পরে 2009 সাল 11 সালের থেকে আমার শ্বশুর বাড়ির সাথে আমার আস্তে আস্তে আসা যাওয়া। আমি যাচ্ছি আসতেছি ভাইয়া, আমার শ্বশুর শাশুড়িকে কিছু দিতেছি কিনা, মা সবাই আমার সাথে কথা বলে না, আমাকে একটা গ্লাস ধরতে দেয় না ভাইয়া। আমি বেদরনি ছিলেন, শ্বশুর বাড়িতে থাকতে পারলেন? যাইতাম বেড়াইতে গিয়ে, আমার স্বামীর সাথে যাইতাম, যাই গিয়া চলে আসতাম। আপনার স্বামী আপনার ভরণ পোষণ দিত? মানে ও তো আমার সাথে থাকতো, কিন্তু কি দিত আপনাকে? পয়সা পাতি কোথায় পেত? ও তো কাজ কম কিছু করতো না। ওই দোকান দিছিলাম, ওই যে দোকানটা আপনার দুজন, ওটা আস্তে আস্তে এস্টাবলিশ হচ্ছে। আচ্ছা, ওইটা এস্টাবলিশ হওয়াতে ওখানে যাওয়া আসা করতেছি, ওর বাবা ঘর ভাবতেছে, জায়গা নিতেছে, ওখানে টাকা পয়সা দিছি, ওর মাকে খাট ফার্নিচার বানাইয়া দিছি, ফ্রিজ দিলাম আমি, এগুলা মানে আপনি যেভাবে হোক ওর ফ্যামিলির মন জয় করার চেষ্টা করতেছি। আচ্ছা, হলো ভিতর ভাইয়া ওরা আমাকে ওই মানি নেয়। 2014 সালের মধ্যে ভাইয়া ও 6 মাসে, এর আগে কখনো এরকম করে না, 6 মাস পর্যন্ত ভাইয়া ও প্রতি সপ্তাহে 3-4 বার করে বাড়িতে চলে যায়। রাত জেগে জেগে ভাইয়া বাইরে থাকে, বন্ধুদের নিয়ে আড্ডা দেয় 3টা-4টা। কোন স্ত্রী তার স্বামীকে 3টা-4টা পর্যন্ত বাহিরে দেখে? মেডিসিন দোকান বিশেষ করে 1টার পরে শেষ। তখন কেউ তো বিশৃঙ্খল আড্ডা দিত, আমি জানতাম না, বলেও পারতেছি না। আমার হাজবেন্ডের একটা লুবি ছিল, ব্রিটিশ প্লেয়ার যেটা বলা হয় আমাদের দেশে, বিভিন্ন জন এগুলা দোকাবাজি করে ঢাকার মধ্যে অনেক পার্টি নিয়ে এখানে হোটেলে ছিল, এসে ভাইয়া 3-4 লাখ টাকা নষ্ট করছে এরকম। 2014 সালের ঈদের সময় ওর সাথে ওর ফ্যামিলির সাথে একটা গেঞ্জাম লাগে বলতে এটা ব্যক্তিগত ভাবে আমাকে নিয়ে ওর মার ছেলের মধ্যে কি হলো। তো ও আমার সাথে কথা বলতো না, আমার এক বিছানায় ঘুমাইতো না, যেটা বাস্তব কথা ভাইয়া, ঘুমাইতো না। ও বলতো বন্ধুদেরকে বলতো আমার সাথে নাকি গায়ের সাথে লাগলে ওর ঘৃণা হয়। তো এরকম করাতে আমি খুব একটা সেন্টে অন্য ধরনের হয়ে যাই। ওর মার কাছে আমি একদিন নালিশ করি, মা আপনার ছেলেকে আপনি এখানে আনি, আপনাদের বাড়িতে আনি কোন একটা দোকান পাট দিয়া, আমার কথা তো শুনে না, টাকা যা কামাই করে ওগুলো তো সব নষ্ট করে ফেলে বন্ধুদের পিছনে। আমাকে তো বলেন, আমার সাথে বললো তো মারপিট ঝগড়া করে, আপনি আনি মা এখানে কিছু একটা করে দেন। যেটা ঈদ গেল, ঈদের দিন রাত্রেও আমাদেরকে নিল না, আমাকে মারধর করে চলে যাওয়ার পরে ঈদের দিন রাত্রে আমি গেলাম বাড়িতে, ওদের বাড়িতে ওকে নিয়ে, রাফিয়াকে নিয়ে যাওয়ার পরে দেখতেছি ও ওর বন্ধুদের নিয়ে খাবার খাচ্ছে রাত 10টা। ওর মা আমাকে দেখে বলে যে এই তুই কেন তুই কেন? আমি বললাম যে আমি ঈদ করতে আসলে এখন কেন আসছোস? তোরা তো আমার ছেলে ডাকছিল, আপনার ছেলে আমাকে ডাকে নাই।
এরকম বলছি, আপনার ছেলে আমাকে ডাকে না, আপনার ছেলে আমাকে মারি মুর্দা ফালাইয়া চলে আসছে, এইভাবে বলতেছি। তখন আমার শাশুড়ি এক কথা বলে দিল, তোর যেটা ফেরের মেয়ে আস, তুই যদি 10টা সন্তানের মা হস, 10টা সন্তান যদি আমার সামনে হাঁটাস, আমি কখনো নাতি বলে স্বীকার করবো না। তুই বেদর্মী, তোর যেটা মেয়ে আছে এটা কি আমার ছেলের? তখন আমি বললাম যে আমার একটাই কথা, আমি তাহলে আপনি এটা কি বলেন? আপনি আমাকে গালি দেন, সারা জীবন আমাকে মারছেন, দৌড়ছেন, অত্যাচার করছেন, আমি কখনো আপনাকে প্রতিবাদ করি নাই, বিশেষ করে আপনার ছেলেকে বলছি, কিন্তু আপনাদের কারোর বিরুদ্ধে আমি ইয়া করি নাই। কিন্তু আমার বাচ্চার বিরুদ্ধে এটা কি বলতেছেন? কাল বাদে পরশু বড় হবে, মানুষ বলবে, তখন কি বলবে? এই কথাটা বলার পরে বলে যে ঠিক আছে, আপনার ডিএনএ, আমার মেয়ের ডিএনএ আপনার ছেলের ডিএনএ করান, যদি ডিএনএ না মিলে আপনি যেটা মনে হয় সেইটা করেন। এটা বলাটা বাড়াবাড়ি করার পরে রাত্রে আমি চলে আসছি, প্রচুর কান্নাকাটি, রাতে অজ্ঞান হয়ে গেছি বলে কাঁদতে কাঁদতে আমি, ওর আব্বু আমার সাথে চলে আসে বাসায়, আসার পরে আমাকে ঠিকঠাক করলো। কোরবান আসলো, 14 সালের কোরবান আসলো ভাইয়া। কোরবানের আগের দিন রাত্রে ওর মা বলছে যে আমাকে না নিতে, আমরা যাই না, আমাকে ডাকছে ভাইয়া, যেটা সত্য, আমি যাই নাই। আমি বলছি তোমাকে যেতে বলছে তোমার মা, তুমি যাও, আমি যাবো না, আমার বাচ্চাকে নিয়ে আমি যাই নাই। কোরবানের দিন কি করলাম ভাইয়া, 14 সালে যেটা কোরবান ছিল 6 অক্টোবর, সে কোরবানের দিন কি করলাম, সবাই গরুর গলায় ছুরি দিয়ে, আমাদেরও গরু কিনছে কিন্তু বাড়িতে কোরবানি হচ্ছে, আমি কি করলাম, আরেকজনের বাসায় গিয়া, একটা রিলেটিভ বাসায় গিয়া, ওদের বাসায় বাবিটা একলা, আমি বাবি আর আমি আমার মেয়ে, আমরা ওনাদের বাসায়। আমাকে ওরা আব্বু ফোন দিছে, তোমার তুমি কই, তোমার বাসায় তো একটা লোক গেছে, ঘরের দরজা বন্ধ, আমি তো বাইরে রান কেন ফাটাইছো, আমার তো রান লাগবে না, আমি আমার অভিমান দিয়া বলতেছি। এগুলো বলার পর ভাইয়া রাত্রে ও ফিরে আসছে, ভাইয়া আমার পাশে যাইয়া শুইছে রাত্রে। সকালেও সেম, ভোর 10টা বাজে ঘুম থেকে উঠছি, যেহেতু তারপর আগের দিন জার্নি করলো। ভাইয়া আমরা যাওয়ার কথা ছিল তো কোরবানের সময় আমরা কক্সবাজারে বেড়াতে, যখন ভাইয়া আমি আমার কাপড় নিতে গেলাম, দেখলাম যখন থেকে ওর শার্ট প্যান্ট গায়ে, তখন আমি ওকে প্রশ্ন করলাম, চা খাচ্ছিল তখন, তুমি কি এখান থেকে বাড়িতে শার্ট প্যান্ট নিয়ে গেছো? বলে হ্যাঁ। তো বললাম যে এগুলো তুমি চলে আসছো, এগুলো নিয়ে আসো নাই কেন? তো বলে যে আমি সিলেট যাব, তার জন্য নিয়ে গেছি। তো সিলেট কখন যাচ্ছ? আজকে। তুমি আজকে সিলেট চলে যেতেছো, এদিক দিয়ে আমাদেরকে কক্সবাজার নিয়ে যাবো বলছো না? কক্সবাজার তোমরা যাও, আমি সিলেট যাচ্ছি। ও সিলেট কোত্থেকে যাচ্ছে? কয় আমি আমাদের বাড়ি থেকে বন্ধুরা সবাই মিলে আমরা সিলেটে যাচ্ছি। তো আমি বললাম যে আমরা তো কখনো সিলেট যাই নাই, শাহজালাল মাজারে তুমি আমাদেরকে নিয়ে যাওয়া বলছো, ঠিক আছে আমরা কক্সবাজার যাবো না, আমরা তোমার সাথে সিলেটে যাবো। কথা নাই কোনো, কতগুলো ছেলের সাথে তোমরা কিভাবে যাবা? তাহলে ঠিক আছে তুমি ছেলেদের সাথে যাইও না, আমরা ট্রেনে যাই, ওরা বাসে করে চলে যাও, এখানে যাই তোমার বন্ধুর সাথে দেখা করো। ভাইয়া কথাটা নিয়ে তর্কাতর্কি, শুধু সিলেটের ব্যাপারটা নিয়ে তর্কাতর্কি, এইটা নিয়ে ও দোকানের কথা তুলছে, আমাকে বিয়ে করে টাকা পয়সা পাই নাই, আমি যদি ওকে 3 লাখ টাকা দিতে পারি, আমার মা বাবার কথা মতো যদি দিতে পারস, তো তুই আমার রাখতে পারবি, নাহলে রাখতে পারবি না। তা আমি আছি যে ও প্রতিদিন যে আমার বলে এ বেড়ি, এরকম বলে এ বেড়ি, আমি আছি যে তোর মাথার উপর ছাতা আছে, কথা একটা কথা বাস্তবে বলে গেছে এটা। তখন আমি ভাইয়া কথাটাকে একটু ঠাইনা বললাম, হ্যাঁ দৌড়ে আমার তেনা ফাড়ারে, আমি এটারে ভাবে ঠাইনা একদম ব্যাঙ্গাইও জামাইরে যে স্বাভাবিক আমার স্বামীকে করে বলে না, আমি এরকম করে বলি ওকে। এটার সাথে আমার মধ্যে তর্কাতর্কির মধ্যে তখন কিছু দুপুরে বাতে আমি কাঁদতেছি, ও আমাকে বলছে আমি তো তুমি তোমার বাবা মার সাথে প্ল্যানিং করে করে ওইখানে যাও, ওইখানে অথচ আমি জানি না, অতএব তুই তুই বাপ নাই, তুই কেমনে বুঝবি বাপের মর্যাদা। তখন আমি বললাম যে হাইরে রাশেদ, তুমি মানে এটা বললা, বাপের কথা বললা, আজকে যদি বাবা থাকতো। বুঝতে পারছি আপনাদের মধ্যে এই একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হচ্ছিল, যেটা স্বামী স্ত্রীর মধ্যে হয়। হ্যাঁ, কিন্তু রেজাল্টটা কি দাঁড়ালো আমি সেটা জানতে চাচ্ছি। তারপরে ভাইয়া 4টা বাজছে করে, আমি শুইছি, আমি কাঁদতে কাঁদতে শুইছি, এ খেলতেছে দরজায়। তারপরে ভাইয়া 4টা বাজছে, ওর পরানো কিন্তু সিলেট যাওয়ার জন্য নতুন শার্ট পরানো ছিল, ওটা খুলে আমার সাথে তর্ক বাজাবাজি পরে ওটা খুলে ফেলে একটা গেঞ্জি পরছে হাফাতা, পরানো নতুন প্যান্ট, নতুন জুতা, নতুন ব্যাগ, পকেটের মধ্যে টাকা ছিল প্রায় 20,000 টাকার মতো। আমি বললাম যে তোমার টাকাটা আমার দাও, তোমার এই টাকাটা নিয়ে বেশি সমস্যা, এটা যতক্ষণ খরচ হবে না ততক্ষণ তুমি শান্তি পাবা না। আমি এই কথাটা বলি ভাইয়া, বলে আমারে ইয়া দিয়া বেটকি দিয়ে চলে গেল, বাসা থেকে বের হয়ে যাচ্ছে, বাইরের সময় এর বাধা দিছে, আব্বু তুমি কই যাও, এই সবসময় এরকম, আব্বু তুমি কই যাও, বলে যে আসতেছি বলে ভাইয়া যে গেল, সে মানুষকে ভাই আমি আর পাইলাম না। 2014 সালে আসি, মানে আমার সাথে কোনো কথা নয়, তর্কাতর্কি এতটুকুই, আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এরপরে যাইয়া উদাও ওর বাবা মার কাছে গেলাম, ওর বাবা ওরা কাঁদতেছে, আমাকে প্রেসার দিতেছে, আমার ছেলেকে কই কি করছো, কোথায় কি করছো। বুঝতে পেরেছি, যেটা হবার নাটক সেটা নাটক হচ্ছে, কিন্তু আমার যে প্রশ্নটা ছিল তারপরে কি আপনাকে ডিভোর্স দিয়ে দেয়? তারপরে ভাইয়া আপনার অক্টোবর নভেম্বরের 2 তারিখ হঠাৎ করে দরজার মধ্যে থেকে 10টা 11:30টার দিকে একটা টোকা দিয়ে দরজা বাড়ি দিয়ে সবাই কতগুলো মানুষ হয়েছে করতেছে, জানে যে রাশেদ গায়েব, রাশেদ উদাও, কোথাও নাই, পাওয়া যাচ্ছে না, ওকে কেউ কিডন্যাপ করে ফেলছে, কেউ বলছে কোনো মেয়ে লিয়া চলে গেছে। আমি ওটা লিয়ে কাঁদতেছিলাম, বিশেষ করে আমার যেটা বাস্তব কথা, একটা ফিউ নার্সে আমাকে বলতেছে কি আপনার নাম কি সাইমা? আমি বললাম যে হ্যাঁ। ওটা আপনার নামে একটা চিঠি আসছে, কথাই তোটুকু ভাইয়া আমি আনছি। ভাইয়া ও লেফার উপরে কিছুই নেই, একটা কাগজ আছে, তারেকর নাম, পাবকের নাম যেটা থাকে রেজিস্ট্রি, আমাকে বলে যে আপনি চিঠিটা সাইন করে নেন। তো আমি ভাইয়া সাইন করে নিয়েছি।
যখন ভাইয়া লেফাটা খুলছি দেখছি থয়া কাল্লা আমি ভাইয়া তখন আমার দুনিয়া আমার তো মনে হচ্ছিল যে আমার দুনিয়া নেই। এখানে লেখা আছে যে আমাকে আপনাকে দিব পড়তে, আমি শারীরিক মানসিক নির্যাতন করছি। তালাকনামাতে যেসব ইস্যু থাকে সেটাই, আমি এই তালাকনামাটা হাতেও নিতে চাই না। আপনি যেটা নিয়ে আসছেন কষ্ট করে কক্সবাজার থেকে, আমাকে একটু বলেন তো আপনার কত বছরের সংসার ছিল? আমার 2007 থেকে 2014। 7 বছরের সংসার। এই 7 বছরের সংসারে যদি আমি বলি, ওর সংসার আপনাকে, ওর পরিবার আপনাকে সাপোর্ট করেনি, স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক মনোমালিন্য ছিল, কিন্তু এই মানুষটা আপনাকে শেষ পর্যন্ত ডিভোর্স দিল। এবং তারপরে 2014 থেকে আজকে হচ্ছে 2016 সালের মিডল টাইম, 1.5 বছর সময়। এই 1.5 বছরে আপনার সামনে কখনো আপনার সেই তালাক দেওয়া স্বামী সে কখনো আপনার সামনে আসছিল? আসছে, এরপরে গঠন হয়েছে। তারপরে এটা তালাক হওয়ার পরে দেওয়ার পরে আমি ওর সাথে যোগাযোগ করতে ফ্যামিলির কাছে যাই। ওর বাবা আমাকে প্রচন্ড মারধর করে, বলছে তোর সাথে যেদিন ঘটনাগুলো আপনার জীবনে ঘটে যাচ্ছে, আপনার ফ্যামিলি আপনার পাশে এসে দাঁড়ায়নি? না ভাই, ওরা মান সম্মান, ওদের মান সম্মানটা বড়। কালকে আসতে চাচ্ছি যে বাধা দিতেছে। আমি কিন্তু বাড়িতে থাকি না তো, আমি তো চিটাগাং থাকি মানুষের সাথে। আপনি যে রেডিওতে বলতে আসছেন এই জন্য বাধা দিতে? আমার ভাই 2টা বাধা দিতেছিল। কেন বাধা দিচ্ছিল? এদের মান সম্মান কিছুই হবে না, লাস্ট পর্যায়ে ওদের 0। আমি বললাম যে আমার জীবনটা তো চলে যাইতেছে, আমার তো গেছে আমার বাচ্চাটার অধিকারটা কোথায়? আমি কি বলবো ওকে বড় হলে? মানুষের মারা এত চেষ্টা করে, কিন্তু তুই মা আমার জন্য কি করছো এটা বললো আমি কি বলতে পারবো ভাইয়া? আমি তো ওকে জন্ম দিয়েছি শুধু আমার পেটে, আমার গর্ভে ধরছে তার অপরাধ, এই জন্য ওর বাবা ওকে দেখে না। আজকে 1.5 বছরের মধ্যে কোনোদিন মেয়েটা মরছে কি বাচ্চে কোনোদিন খবর নেয় নাই। আপনার চলে কিভাবে সংসার, আপনি কি করেন? ভাইয়া আমি যেটা ওই যে বললাম দাত্রী কাজ করতাম, আমি কোনো প্রতিদিনও যাইতে পারি না। কেউ যদি ডাকে যাই, ওই যে ওষুধের আমাদের দোকান ছিল, এর থেকে ওষুধের নলেজটা বেশি ছিল আমার ডাক্তারিতে। তো ওই হাজারিগুলি যেটা আমার চিটাগাং রপ্তানি আন্তর্কিল্লা, ওখান থেকে আমি কিছু কিছু হাজারিগুলির থেকে পরিচিত মানুষের কিছু মহিলাদের প্রোডাক্ট মানে জিনিস পিল টিলে সেই সুই এগুলো আমি ভাইয়া ঘরে 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 যাই। এই ঘরে ঘরে গিয়ে যা পান এই দিয়ে আপনার সংসার চলে? এগুলো দিয়ে চলি ভাইয়া। চাকরি করলে 6,000 টাকা বেতন পাইলো ভাইয়া, ওর পিছনে জায়গা 3,000 টাকা মাসে। তো স্কুল করা ঘর ভাড়া আছে ভাইয়া 3,500 টাকার বেশি, কাবু করতে গেলে ভাইয়া। আমার যে দুনিয়া, যার জন্য আমি আমার দুনিয়াটা শেষ করলাম। যে প্রশ্নটা করে আজকের অনুষ্ঠানটা শেষ করব, যার জন্য জাত, ধর্ম, পরিবার, অতীত, বর্তমান সবকিছু ত্যাগ করলেন এবং তারপরও হয়তো জায়গা পেতেন নিজের পরিবারের কাছে ছেড়ে গেলে, সেটা হচ্ছে নিজের পরিবারের কাছে যদি আপনি যেতেন এবং নিজের পরিবার আপনাকে গ্রহণ করলো না কারণ আপনি ইসলাম গ্রহণ করেছেন। এত কষ্ট করেও আপনি এখনো ইসলামের যে লেবাস, ইসলামের যে নিয়ম কানুন সেটা আপনি মেনে চলেন, কেন করেন আপনি? ভাইয়া বিশেষ আমার যেটা সত্য কথা, আমি এটা আমার অহংকার নই। আমি ভাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ সালাতুত তাসবিহ 3 দিন আগে দোষছিলাম, কালকে পড়ি নাই, আজকে রাতটা পড়ি নাই। আমি যদি ভাইয়া বলাটা ভালো নয়, স্বপ্নের কথা, আমাকে যদি এরকম হাতে করে যদি মক্কা যদি এরকম নিয়ে ছাড়ে না দিত, আমি ইসলাম থেকে চলে যেতাম। আল্লাহর কসম বলতেছি। আমাকে কে শিখাইছে জানি না, আমাকে অধিকাংশ সূরা শিখাইছে মুখস্থ। আপনি আমাকে, আমি যখন মামলা করতে যাই করে ওর সব বিরুদ্ধে আমি মামলা করি, আমাকে জাস্ট আমাকে কিছু জিজ্ঞেস করে না ভাইয়া, আমাকে বলছিল যে তুমি আয়াতুল কুরসি বলো। আমি ভাইয়া আয়াতুল কুরসি ইয়াসিন সূরার 1 মুমিন, তো 7 মুমিন ইয়াসিন সূরা, 1 মুমিন আয়াতুল কুরসি, আমি এই কাঠগড়ায় ধরাইয়া 1 মুমিন আয়াতুল কুরসিটা বলাতে জাস্ট আর জাজমেন্ট করতে পারে নাই। ওইখানে উনি এখানে এটা লিখে দিয়ে দিছে। আমি 1 নাম্বার মুসলিম হয়েছি কি 2 নাম্বার মুসলিম হয়েছি, আমাকে আমার যে এলাকাতে আমাকে রেখে গেছে সমাজ ওর, বিধান ওর, সর্বকিছু ওর, কিন্তু ও আমার না ভাইয়া। কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কখনো নষ্টিক ভাবে চলছি। সুতরাং আপনি এই ধর্মটাকে ভালোবেসে পারবো না ভাইয়া, আমার উপরে যাওয়া সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আমার বা আমাকে ডাকে বোরকা ছেড়ে ফেলে দিতে হবে, ভাইয়েরাও বলে বোরকা ফেলে দিতে হবে, মুসলিমের চলা দেখা চালাইতে পারবো না, আলাদা ঘর নিয়ে ওদের আশেপাশে যাইয়া একটা জায়গা নিয়ে থাকতাম। ওই চলার দরকার কি ভাইয়া, অত প্রয়োজন নাই। আমার বাচ্চাটাকে আমি কি দিব জীবন? এদিকে আসো, তোমার সঙ্গে একটু কথা বলি। তোমার আম্মু যে কান্না করছে, তুমি তো খেলা করেই যাচ্ছ, তোমার নিজের মুখে তোমার নামটা বলো তো মা, বলো। রাফিয়া। তুমি যে তোমার মা যে এগুলো বললো তুমি কি জানো? তোমার আম্মু যে ওই কথাগুলো যে বললো 2 ঘন্টা ধরে আমাদের সামনে যে বললো আব্বুর সম্পর্কে কথাগুলো বললো, তুমি কি বিষয়গুলো জানতা এর আগে? জানতো না, ও মাথা নাড়াচ্ছে, ও জানতো না। আব্বুকে মিস করো? আব্বুর কথা মনে পড়ে কিনা বলতেছে, আব্বুর কথা মনে হয়। আব্বুর কথা মনে পড়ে? হ্যাঁ বলো না, তুমি মুখে বলো। মুখে পড়ো। আচ্ছা, তো আব্বুর সাথে দেখা হয় না কতদিন মনে আছে? কবে দেখেছো আব্বুকে লাস্ট?
করে দেখছিল মানে না সরি জেলখানায়। ওকে তো নিয়েও গেছিল বোধহয় না? না ওকে ও নিয়েও কখনো- জানি না আব্বুর সাথে থাকতে ইচ্ছা করে না তোমার? ওকে শান্তশিষ্ট, খুব কম কথা বলে না? কম কথা বলে না ভাই, চঞ্চল ছিল, মাথায় একটু প্রবলেম আছে। মাথায় প্রবলেম হয়েছে কি কারণে? ওই আমাদের পারিবারিক, আমি পারিবারিক যখন ও কারণে? চলে যাওয়ার পরে আমি কোর্ট টোট যেগুলো সামাল দিছিলাম সবকিছু তখন মিলাই ওরে নিয়ে নিয়ে করছিলাম আমি। লেখাপড়াতে ফার্স্ট আপনার রেজাল্ট কার্ড ও তো টানিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছিল আপনি যখন? ফার্স্ট 3 বছর ফার্স্ট ইয়ে হয়েছে। এইবারের মধ্যে আপনার 6 সেটস অনেক কষ্টে 2টা মাস্টার দেওয়ার পরে কানে একটাই কম শুনে একটু হাড়ের একটু কি হবা মা? তুমি বড় হলে কি হবা বলো? প্রবলেম পাইছিল। তুমি মাথায় অনেক একটু বড় হবা, তখন তুমি কি হবা? বলো। ডাক্তার। ভেরি গুড। দোয়া করি তুমি ডাক্তার হও। এবং ও দেখতে অনেক সুইট। ওকে যদি আপনারা ভিডিওতে দেখেন তাহলেই বুঝবেন ও কতটা সুইট, এন্ড শি ইজ রিয়েলি লাভলি। আলহামদুলিল্লাহ। এবং আজকের এই জীবনের গল্পে অনেক নেগেটিভ জিনিস পেয়েছি, কে ভালো করেছে কে মন্দ করেছে, অনেক গালমন্দ আসবে আপনাদের জায়গা থেকে, কিন্তু একজন উনি যেটা বললো সেটা বিশ্বাস করা আমার ইমানি দায়িত্ব। সেটা যদি বিশ্বাস করি, উনি ইসলাম ধর্ম নিয়ে যে ধরনের কথা বলেছেন সেই জায়গাটা থেকে এটা নিঃসন্দেহে অনেক বড় একটা পাওয়া। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি একজন সাচ্চা মুসলমানের ইন্টারভিউ করতে পেরেছি আজকের এই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। দ্যাটস রিয়েলি অসাম। এবং নিঃসন্দেহে এটা অনেক বড় একটা পাওয়া। রিজিকের মালিক আল্লাহ, এবং উনি যেভাবে ধর্মকে বিশ্বাস করেন সেই আঙ্গিল থেকেই বলতে চাই, হয়তো সামনের দিন ওনার যে যতটা খারাপ গেছে তার চেয়েও অনেক ভালো যাবেন। আমরা সেই দোয়াটাই করতে পারি। আর কিছুই বলার নাই রাশেদকে, কারণ আপনি কি করেছেন না করেছেন সেটা আপনার উপরেই ছেড়ে দিলাম। বিবেকবান মানুষ আপনি, আপনি যতটুকু এগিয়ে এসেছিলেন ততটুকু একটা মানুষকে পথ দেখিয়েছে। হয়তো বা ভবিষ্যতে আল্লাহ যদি কবুল করেন এই স্ত্রীর কারণেই হয়তো আপনি, কারোর জন্যই অমঙ্গল কামনা করা যাবে না, সেই জন্য একজন মুসলিম হিসেবে বলছি, এই স্ত্রীর কারণেই হয়তো আপনি জান্নাতে যাবেন। সুতরাং আপনার জন্য শুভকামনা থাকলো। আর আজকের এই হ্যালো 8920 আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা হোক, অনেক বড় একটা শিক্ষা হোক, এই শুভকামনা জানিয়ে আজকে শেষ করতে চাই। আপনি যে চিটাগং থেকে কষ্ট করে আজকে এখানে আসছেন, আপনি যখন এখানে আসেন তখন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি চাইলেই আপনি হাজার হাজার মানুষ আপনাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেবে, এবং তখন সেটা আপনি অপোজ করেছেন, আপনি সাহায্যটা নিতে চাননি। কেন আপনি এটা কেন করেছেন? আমার ভাই এগুলো ভালো লাগে না, আমার এটা পছন্দ না ভাই। আমি অনেক বেলা না খেয়ে থাকি, বাসায় করে থাকি 3 রাত 2 ঘন্টা। এই মেয়েকে একটা ফারুটি দিয়ে 3 বেলা ভাগ করে খাওয়াইছে। কিন্তু আমি কোনোদিন আমার এত পরিচিত, আমি যাদেরকে হাজার হাজার টাকা দিয়ে আমার যখন ছিল আমি তাদেরকে দিচ্ছি, আমি কোনোদিন তাদেরকে বলতে পারি না যে আমার 1000 টাকা দিয়ে সাহায্য কর। আমি খাইতে পারি না, আমি চলতে পারি না। আমার লেবাস আমার আগের থেকে সবকিছু ছিল, আমার গর্ভবতী ফার্নিচার, আমার সবকিছু ছিল ভাই। আমার সোনার সংসার বাংলাদেশে আমার কিছুই নেই আজ। কিছুই বলার নাই আমার, টোটালি স্পিচলেস। হ্যালো 8920 জন্য অনেক গেস্টের সাথে কথা বলতে হয়েছে, 200-র অধিক হ্যালো 8920-তে গেস্ট হিসেবে পেয়েছি, এবং আমি সেখানে প্রেজেন্টার বা প্রডিউসার যাই ছিলাম না কেন, আজকের এই জীবনের গল্পটা কেন যেন অন্তরের কোন জায়গাটায় গিয়ে স্থান নিল, অনেকদিন মনে থাকবে, অনেকদিন মনে থাকবে। সবাই অনেক ভালো থাকুন। টান মারো আস্তে আস্তে, এত বড় করলে হয়, বলল বুলির বাপ। কামের মানুষ হেইও, আপনা কাম হেইও, টান টান মরা চৌধুরী হেইও, চৌধুরীর লাশ হেইও। হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল তোরাব আর তকু, হাসলো সবাই। খক খক করে কেশে নিয়ে বুড়ো হাসমত বলল, মরা গভর্নমেন্ট কইলা মিয়ারা, মরা গভর্নমেন্ট কইলা না। মরা গভর্নমেন্ট হেইও, মরা গভর্নমেন্ট লাশ হেইও, টান টান। পরম মাঝি চুপ করে এতক্ষণ বলল, ফুর্তিতে কাম করো মিয়া, সিন্নি পাইবা বসন্ত করিয়া। বাহ মজির পো বাহ, চালাও ফুর্তি। কলকণ্ঠে চিৎকার উঠল চারিদিক থেকে।